স্বাগতম প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের এপিসোডের প্রথম ভৌতিক ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহ সদরের কাশর নামক স্থান থেকে মোহাম্মদ আব্দুস সামাদ মুহিন। তিনি নবম শ্রেণীর একজন স্টুডেন্ট। ঘটনাটি মূলত তার নানির সঙ্গে ঘটেছিল। তিনি নিজে এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী। ঘটনাটির সময়কাল 1976 সাল। আর ঘটনাটি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক যেখানে আছে, এই জয়নুল আবেদিন পার্কের ওখানেই ঘটেছিল। ঘটনাটি আসলে অনেক আগের, 1976 সালের। তখন কিন্তু আজকের মতো এত সুন্দর এরকম ছিল না। সেখানে গাছপালা ছিল, বন জঙ্গলের মতো ছিল এবং পুরাতন কিছু কোয়ার্টার ছিল। মূলত ওনার নানা চাকরি করতেন, তবে উনি চাকরি যেখানে করতেন সেই জায়গাটা ওনার বাসস্থান থেকে একটু দূরে ছিল এবং দূরে হওয়ার কারণে আসলে প্রতিদিন চাকরি শেষ করে বাড়িতে আসতে পারতেন না। সেখানে তিনি থাকতেন, 2-3 দিন অন্তর অন্তর আসতেন। কখনো কাজের প্রেশার বেশি হলে ওই বৃহস্পতিবার উনি চলে আসতেন। মানে এইভাবে চলছিল আর কি। তো যে রাত্রে ঘটনাটি ঘটেছিল, সেই রাত্রের আগে, মানে ঘটনাটা ঘটার আগে তার কিছু প্রেক্ষাপট আপনাদেরকে বর্ণনা করার দরকার। কারণ ওই যে রাত্রে ঘটনাটি ঘটেছিল তার বেশ কিছুদিন আগে এই মুহিন ভাইয়ের নানির জল বসন্ত হয়েছিল। আর জল বসন্ত হওয়ার কারণে কেউ ভয়ে আশেপাশে আসতো না, কোনো সমস্যা হলেও আসতো না। আর ওই সময়ে জল বসন্ত যখন হতো আশেপাশের লোকজন ভয়ে চলে যেত, অন্য আত্মীয় বাড়িতে চলে যেত যদি তার হয়, যেহেতু ছোঁয়াচে রোগ। এই কারণে দেখা গিয়েছিল যে ওনার বাসার আশেপাশে মানুষের উপস্থিতি, এমনিতে তো ওই সময় লোকজন কম ছিল, তারপরও ওনার বাসার আশেপাশে মানুষের উপস্থিতি খুবই কম ছিল। আত্মীয় স্বজনরা যখন আসতো বলতে তাদের তো খাবার দিতে হবে, তো উনি তো অসুস্থ এবং ওনার এক ছেলে এক মেয়ে, মুহিন ভাইয়ের মামা এবং খালা। তো এখন এদেরকে উনি রান্না করে খাওয়াবেন কিভাবে, যেহেতু ওনার হাজবেন্ড বাহিরে আছেন। এই জন্য আত্মীয় স্বজনরা তাদের দায়িত্ব পালন করতো বটে, কিন্তু কিভাবে করতো? সকালবেলা আসতো, এসে খাবার দিয়ে চলে যেত, আবার দুপুরবেলা এসে খাবার দিয়ে চলে যেত, আবার রাত্রেবেলা এসে খাবার দিয়ে চলে যেত, কিন্তু কথা বলতো না। এখন প্রশ্ন হলো যে খাবারটা কিভাবে দিত? দরজা না খুললে খাবার দিত কিভাবে? এইখানে হচ্ছে আমাদের গল্পের মূল একটা বিষয়। সেটি হলো যে উনি যেই ঘরটাতে থাকতেন সেই ঘরের যেই দরজা ছিল, এই দরজার মেইন যে দরজাটা, এই দরজাটা কাঠের ছিল এবং অনেক পুরাতন একটি দরজা ছিল। আমরা অনেক সময় দেখি যে কখনো কখনো দরজায় ঘুন পোকা লাগে, ঘুনে খেয়ে ফেলে। আবার কখনো কখনো আমরা দেখি যে অনেক পুরাতন কোয়ার্টারগুলোতে দরজার নিচের যে অংশটা, একদম নিচের পার্টটা ঘুনে ধরে হোক বা বিভিন্ন কারণে হোক ফেটে গেছে, তারপরে উই পোকা লেগেছে, এরকম হয় যে নিচের অংশটা ভেঙে গেছে। অনেক সময় আমরা দেখি এটা, ওই দিক দিয়ে বিড়াল টিড়ালও ঢুকতে পারে। তো উনি যেই ঘরটাতে থাকতেন ওই ঘরের মূল দরজাটা আসলে এরকম ছিল এবং আত্মীয় স্বজনরা যখন খাবার টাবার দিতে আসতেন তারা ওই দরজার নিচ দিয়ে খাবার দিয়ে চলে যেত। তো উনি আবার যে কাজটি করতেন, খাবার টাবার খেয়ে সুন্দর করে সেটা ধুয়ে রেখে দিতেন, ধুয়ে আবার ওই দরজার বাইরে রেখে দিতেন। একজনে এসে তরকারি বা খাবার টাবার দিয়ে সে আগের বাটি নিয়ে চলে যেত, নতুন খাবার দিয়ে যেত। এইভাবে কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছিল। আর তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না যে কাউকে চাইলেই ফোন করে সমস্যার কথা বলা যাবে। তো বেশ কষ্ট করে উনি চলছিলেন। ওনার জল বসন্ত হয়েছিল, সমস্ত শরীরে ব্যথা হয়ে গিয়েছিল। আবার ওনার সন্তানরা ছিল, তাদের অবশ্য তখনও হয়নি, তারা তো ছোট ছোট ছিল। তো এইভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। তো যে রাত্রে ঘটনাটি ঘটে, এই রাত্রের গল্পটা এটা এক রাতেই ঘটেছিল, দীর্ঘদিন ধরে ঘটেনি। এই ঘটনাটি এখন বলতে যাচ্ছি। সেটি হলো যে উনি যখন ওই সময় ওনার যে সন্তান 2জন ছিল তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, রাতের বেলা খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তখন ওনার আবার ঘুম আসছিল না, যেহেতু উনি অসুস্থ ছিলেন, ঘুম আসছিলই না। রাত তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো এমনিতে গরমের সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো উনি হাত পাখা দিয়ে ওনার সন্তানদেরকে বাতাস করছিলেন। এমত অবস্থায় বাহিরে
দুজন মানুষের কথার আওয়াজ শোনা যায়, মানে একজন আর একজনের সাথে স্বাভাবিক ভয়েসে কথা বলছে। আমরা যেভাবে স্বাভাবিক টোনে কথা বলি ঠিক এইভাবে স্বাভাবিক ভয়েসে কথা বলছে। তো মনে হচ্ছে এই আওয়াজ দুটি আস্তে আস্তে ওনার ঘরের দিকে আসছে। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এত রাতে দুজন মানুষের কণ্ঠ, ঘটনা কি? উনি প্রথম দিকে চিন্তা করেছেন এরা হয়তো বা চোর হবে, নাহলে এত রাত্রে তো এদিকে কারো আসার কথা নয়। আর যেহেতু তার জল বসন্ত আশেপাশের লোকজন তো জানে, তো এভাবে তো কেউ আসবে না। তো উনি আবার একটু সন্দেহ করেন যে একটু দেখি, যেহেতু দরজার নিচে ওই যে ফাঁকা আছে, ভাঙা আছে। তো উনি কি করেছেন, একটু এগিয়ে গিয়েছেন, বিছানা থেকে নেমে এগিয়ে গিয়েছেন। এগিয়ে গিয়ে দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করছেন। বাইরে তো চাঁদের আলো ছিল, চাঁদের আলোতে দেখতে পারেন প্রায় 10 থেকে 12 ফুটের মতো লম্বা দুটি অবয়ব হাঁটতে হাঁটতে ওনার বাসার দিকে আসছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওই কোয়ার্টার এবং আশেপাশে ছোটখাটো প্যারানর্মাল বিষয় ঘটতো এবং এটা উনি বুঝতে পারতেন, এবং এই ছোটখাটো প্যারানর্মাল বিষয়গুলোই ওনার কাছে বেশ গা শোয়া হয়ে গিয়েছিল। যেহেতু এইসব বিষয় দেখে উনি অভ্যস্ত, এই কারণে উনি কিন্তু সাথে সাথে বুঝতে পারেন যে এই দুটি অবয়ব কোনো মানুষের নয়, কারণ কোনো স্বাভাবিক মানুষ 10 থেকে 12 ফুটের মতো লম্বা হবে না। তো উনি সাথে সাথে দৌড়ে আবার বিছানায় চলে আসেন, ওনার সন্তানদেরকে ধরে শুয়ে আছেন এবং মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। ওদিকে কি হয়, মানে ভয়েসটা আস্তে আস্তে কাছে আসতে আসতে ওনার দরজার মানে সামনে চলে এসেছে। দরজার সামনে এসে ওই ভয়েসটা থেমে যায়। থেমে যাওয়ার পরে একজন বলে ওঠে, ওই মুহিন ভাইয়ের নানির নাম ধরে, নানির নাম ছিল হোসনে আরা। তখন বলছেন, হোসনে আরা, ও হোসনে আরা, দরজা খোলো, আমি তোমার স্বামী, একজন অতিথিকে নিয়ে এসেছি, দরজা খোলো তাড়াতাড়ি। তখনই উনি বুঝতে পারেন যে আসলে এরা ফাঁদে ফেলার চেষ্টা করছে, কারণ এমনিতেই তো এরা মানুষ নয়, এটা তো প্রথমে বুঝতে পেরেছেন। এখন যদি কোনো কারণে দরজা খুলি বা এরা কোনোভাবে দরজার ভেতর দিয়ে নিচ দিয়ে হোক বা কোনো দিক দিয়ে হোক এরা যদি ঘরে ঢুকতে পারে, নিশ্চিত আমাদের মেরে ফেলবে। তো এর মধ্যে কি হয়, ওই অবয়ব দুটি বেশ কয়েকবার, ওই দুটির মধ্যে একটা গলা আর কি, তার নাম ধরে ডাকে, ওই হোসনেরার নাম ধরে ডাকে। তো উনি আবার ওই সময় কি করে, যেহেতু ওই যে নাম ধরে ডাকাডাকি শুরু যখন করেছে, তখন উনি তো দোয়া দুরুদ পড়ছিলেনই, আর রাতের বেলা যেহেতু মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যেত, এখানে ঘরের মধ্যে হারিকেন জ্বালিয়ে রাখতেন, মানে হারিকেন ধরিয়ে রাখতেন, মানে নিভু নিভু করে রাখতেন যেন নিভে না যায়। তো উনি ঘরের এক কর্নার থেকে হারিকেনটা আবার নিয়ে এসে হারিকেনের পাওয়ারটা বাড়িয়ে দেন, যেহেতু ইলেকট্রিসিটি ওই সময় ছিল না। আর জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং উনি যে দোয়া পারেন সে দোয়া পড়ছেন। তো এদিকে কিন্তু ওনার সন্তানদের ঘুম তখনও ভাঙেনি, যাতে ওই পরিবেশে ওনার ঘুম, মানে ওনার সন্তানদের ঘুম ভেঙে না যায়, উনি এইদিকেও মাথায় রেখেছেন যে যাতে ঘুম ভেঙে যদি এরকম দেখে বা এরকম বাহিরের যদি এই ধরনের সাউন্ড শুনে, তাহলে ওরা তো খুবই ভয় পাবে। তো এই জন্য উনি কিন্তু এই দোয়া দুরুদ পড়ছেন, সন্তানদেরকে বাতাস করছিলেন যাতে করে তাদের ঘুম না ভেঙে যায় গরমের মধ্যে। তো এর মধ্যে কি হয় যে এই দোয়া দুরুদের একটা পর্যায়ে এই দুজন একে অন্যের সাথে এমন একটা ভাষায় কথা বলা শুরু করে, মানে শুরুতে তো তাদের কথার আওয়াজটা বুঝতে পারেনি যে আসলে তারা কি ভাষায় কথা বলছে, কিন্তু এবার এমন এক ভাষায় নিজেদের মধ্যে কথা বলা শুরু করেন, এই শব্দটা উনি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে এটা কোনো বাংলা ভাষা না, ইংরেজিও না, হিন্দিও না, উর্দুও না, ফার্সিও না। এটা এমন এক ধরনের ভাষা যেই ভাষা উনি কোনোদিন শুনেননি, কারণ উনি ছোটবেলায় ওই উর্দু, ফার্সি, আরবি এই ভাষাগুলো শব্দগুলোর সাথে বলতে না পারলেও টুকটাক পরিচিত ছিলেন, কিন্তু এমন ভাষা উনি কোনোদিনও শোনেননি। এটা কি চাইনিজ ভাষা না জাপানি ভাষা এটা উনি বুঝতে পারছিলেন না, মানে একদম অপরিচিত একটি ভাষা। তো দোয়া পড়তে পড়তে এর মধ্যে কি হয়, হঠাৎ করে বাইরে মানে টুকটাক শব্দ হয়। তো উনি ওই যে দরজার নিচ দিকে খেয়াল করেন যে আসলে দরজার নিচে তো ওই অবয়বের একটা ছায়া পড়ছিল। তো হঠাৎ করে দেখলেন যে ওই দরজার নিচে যে ভাঙা অংশটা আছে সেদিক দিয়ে 4টা পা দেখা যাচ্ছে, এবং যদিও আবছা আলো ছিল, তো ওই পা গুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো মানুষের পা নয়, সম্পূর্ণ অস্বাভাবিক অনেক বড় লোমশ 4টে পা। তো যখন এইগুলো দেখেছেন তখন তো স্বাভাবিকভাবে আরো ভয় পেয়েছেন, আর দোয়া দুরুদ পরেও যখন এগুলো সরছিল না,
তখন ভয়ের মাত্রা আরো একটি ঘটনার মাধ্যম দিয়ে বেড়ে যায়, এবং এমন একটি ঘটনা ঘটে যেটা শুনলেই আসলে গায়ে কাটা দিয়ে ওঠে। সেটা হলো, ওই দুইজন নিজেদের মধ্যে কথাবার্তা বলার একটা পর্যায়ে থেমে যায় কথা, এবং থামার পর হঠাৎ করে এই যে হোসনে আরা নানি যিনি, তিনি এমন একটা দৃশ্য দেখেন, যে দৃশ্য দেখে আসলে কোনো মানুষের পক্ষেই মানে সেন্স ধরে রাখা সম্ভব নয়। উনি দেখেন ওই দুটি চারটি লোমশ পাতা দেখা যাচ্ছে, এবং ওই পায়ের উপরে মাথা নেমে এসেছে, মানে দুইটা মাথা, মনে হচ্ছে শরীর বাঁকিয়ে মাথা লম্বা করে ওই যে দরজার ফাঁকার ওখানে ওই দুটো মাথা নেমে এসেছে, এবং মাথাটার আকৃতিটা মানুষের মাথার মতোই স্বাভাবিক মাথা ছিল, এবং বিশ্রী শব্দে হাসাহাসি করছে। এখন উনি কিন্তু দোয়া দুরুদ পড়ে যাচ্ছেন, মুহূর্তের জন্য কিন্তু উনি থামছেন না, কিন্তু কতক্ষণ আসলে উনি ওনার সেন্সটা ধরে রাখবেন। তারপরেও উনি অনেক শক্ত মানসিকতার একজন মহিলা ছিলেন, উনি ক্রমাগত সেটা পড়ে যাচ্ছেন। তো এইভাবে এই মাথাটা নামিয়ে রেখে মানে বড় বড় চোখে তাকিয়েছিল অনেকক্ষণ, কিন্তু উনি আর ওই দুটো মাথার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেননি, কারণ এটা আসলে সম্ভবপর নয় এভাবে তাকিয়ে থাকা। উনি ওনার মতো দোয়া দুরুদ পড়ে যাচ্ছিলেন। একটি পর্যায়ে কি হয় যে হঠাৎ করে দেখেন যে ওখানে মাথাও দেখা যাচ্ছে না, পাও দেখা যাচ্ছে না। তখন বাইরে থেকে একটা আওয়াজ আসে, হোসনে আরা, আজকের মতো বেঁচে গেলি, আমরা আবার আসব। এরপর পায়ের একটা শব্দ পাওয়া যায়, এবং মনে হলো যে এরা হাঁটতে হাঁটতে চলে গেল। যদিও এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে জিন হাঁটতে হাঁটতে না এসে অনেক সময় ভেসে ভেসেও যায়, কিন্তু ওইখানে ওই শব্দটি ওইভাবে শোনা গিয়েছিল, এবং এরা যে কোনো মানুষ নয় সেটি কিন্তু উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। তো যখন উনি নিশ্চিত হন যে ওরা ওখান থেকে চলে গিয়েছে, তখন উনি হাফ ছেড়ে বাঁচেন, এবং সারা রাত উনি ঘুমাতে পারেননি। কিন্তু হাফ ছেড়ে বাঁচাটাই আসলে শেষ কথা নয়, কারণ হচ্ছে যখনই ওই দুইটি অবয়ব ওখান থেকে চলে যায়, হঠাৎ করে ওনার শরীরে কাঁপুনি অনুভব করেন, এবং এরপরই ওনার শরীর প্রচন্ড জ্বর আসে, কারণ অনেক ভয় পেয়েছিলেন, এই কারণেই হয়তো বেঁচেছিল। তাছাড়া জল বসন্ত ছিল, এটাও একটা কারণ ছিল। তো এদিকে ওনার তো প্রচন্ড জ্বরে, কোনো আত্মীয় স্বজনও তো আশেপাশে নাই, ডাকলেও কেউ আসবে না এই পরিবেশে। তখন আল্লাহর কাছে উনি দোয়া করছিলেন যে কোন একটা সাহায্য যেন চলে আসে। এর মধ্যে ভোরের দিকে ফজরের আজানের পর হঠাৎ করে কেউ একজন ওনার ঘরের দরজায় টোকা দিচ্ছে, বলে যে কে? বলে আমি তোমার স্বামী। এখন উনি তো আরো ভয় পেয়েছেন যে একটু ঘন্টাখানেক আগেই একটু আগেই তো অনেক একটা বিশাল এক বিপদের মধ্যে দিয়ে উনি গিয়েছেন, আবার কোনো নতুন বিপদ কিনা। তখন ভেতর থেকে কিছু প্রশ্ন করেন, সেখান থেকে উত্তর আসে, তখন বুঝতে পারেন যে না, আসলে ওনার স্বামী। কারণ বাহির থেকেই প্রশ্ন করেছিলেন যে এত রাত্রে কেন আসলা। তখন উনি বলেন যে রাত 3টার দিকে উনি খুবই একটা দুঃস্বপ্ন দেখেন, যে ওনার স্ত্রী মহিন ভাইয়ের নানি এবং তার 2 সন্তান খুবই বিপদগ্রস্ত। এই স্বপ্ন দেখার সাথে উনি ধর্মর করে উঠে বসেন, এবং এতটা মনের ছটফটানি শুরু হয়েছিল মনের মধ্যে যে উনি আর থাকতে পারেননি। উনি ওই রাত্রেই একটা যানবাহন ম্যানেজ করে উনি বাড়িতে চলে এসেছেন। তো এই কথাগুলো যখন উনি শোনেন, তখন বুঝতে পারেন যে না, ওনার হাজবেন্ডই এসেছেন। তখন দরজা খুলে দেন, উনি ভেতরে আসেন। আসার পর সব বিষয় যখন উনি শোনেন, তখন সিদ্ধান্ত নেন যে না, এই বাসায় এখন আর থাকা যাবে না, চলে যেতে হবে, কারণ আবার বিপদ হবে, যেহেতু ওরা বলেছে যে তারা আবার আসবে। তো যেহেতু জল বসন্ত সময় ছিল, জাস্ট কয়েকদিন একটু ওয়েট করেন, সামান্য একটু সুস্থ যখন একটু হয়েছেন আর কি, তখন ওখান থেকে ওনারা বাসা চেঞ্জ করে চলে যান। পরবর্তীতে একজন হুজুরকে দেখানো হয়েছিল, তো হুজুর সব শুনে বলেন যে ভয়ঙ্কর 2টি জিন তারা এসেছিল। যেহেতু আশেপাশের মানুষ ছিল না, উনিও বাসায় একা ছিল 2 বাচ্চা নিয়ে, এই সুযোগটা তারা নিয়েছিল। যদি কোনো কারণে দরজা খুলেই দিত, তাহলে ভয়াবহ বিপদ নেমে আসতো। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটি বিষয় বলে রাখা ভালো। আমাদের কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা, জিনেরা তো সব জায়গায় যেতে পারে, তাহলে দরজা খোলার অপেক্ষায় থাকার তাদের কি দরকার? তাহলে তো যে কোনো সময় ঘরে ঢুকে যেতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো চিন্তা, যে এই ভালো প্রশ্ন বলতে পারি যে কেন এইটা হয় না, কেন দরজা খুলতে বলে, জানালা খুলতে বলে, কেন অনেক সময় খুব কাছাকাছিও আসতে পারে না।
কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চতুর্দিকে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন, যাতে করে দুষ্টু জিনেরা মানুষের ক্ষতি করতে না পারে। মানুষ তার বিভিন্ন খারাপ আমলের কারণে বা অসতর্কতার কারণে এই নিরাপত্তা বলয়টাকে নষ্ট করে ফেলে, তখন দুষ্টু জিনেরা সুযোগ পেয়ে যায় আক্রমণ করার জন্য। আর যদি আমরা নিজের ইচ্ছায় কখনো কাউকে সুযোগ করে দেই, তখন আর এই নিরাপত্তা বলয়টা থাকে না। অনেক সময় দুষ্টু জিনেরা এই কারণে আসে, দরজা খুলতে বলে, জানালা খুলতে বলে, বা তাদের কাছে যেতে বলে, মানে এমন এক ধরনের মায়াবী শব্দ করে বা ডাকে, যাতে করে মানুষ সেখানে চলে যায়। সেখানে যদি চলে যায় একবার, তাহলে কিন্তু ওদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে যায়। এই জন্য রাতের বেলা এই ধরনের শব্দ যদি বাহিরে হয় বা জানালা খুলতে বলে, দরজা খুলতে বলে, আমরা নিশ্চিত হয়ে নেব যে আসলেই তারা মানুষ নাকি অন্য কিছু। কারণ আমরা যতটুকু জেনেছি, যতটুকু মুরব্বীদের কাছ থেকে শুনেছি, সেটি হলো যে দুষ্টু জিনেরা সাধারণত দুবারের বেশি ডাকতে পারে না। কিন্তু তার মানে এই না যে তারা মানে সবসময় একই ধরনের ঘটনা ঘটবে, তারা দুইবারের বেশি মানে ডাকতে পারবে না। যদি একাধিক জিন সেখানে থাকে, তাহলে একজন যদি দুইবার, আরেকজন দুইবার, আরেকজন দুইবার, এরকম তো 6 বার ডাকতে পারে। এই জন্য শুধু এই কাউন্টিং করেই আমরা নিশ্চিত হব না, আমরা আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে নিব, চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, যেমন আমরা কিছু দোয়া দুরূদ পড়তে পারি, তার কাছে বেশ কিছু বিষয় জানতে চাইতে পারি, এরকম নিশ্চিত হওয়ার পরে তখন আমরা দরজা খুলতে পারি। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনা থেকে আমরা বেশ কিছু বিষয় শিক্ষণীয়, আমরা কিছু উপলব্ধি, বেশ কিছু বিষয় আমরা পেলাম। আশা করছি সেগুলো আমাদের বাস্তব জীবনে যদি কখনো ভয়ানক এই ধরনের সিচুয়েশনে পড়েই যাই, আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। যদিও ওই সময় ওইরকম সেন্স কাজ করে না ওই ধরনের ভয়ানক সিচুয়েশনে, তারপরও চেষ্টা করতে হবে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, নাম হচ্ছে ফরহাদ। উনি পাঠিয়েছেন সৌদি আরব থেকে। ওনার দেশের বাড়ি চাঁদপুর জেলার প্রত্যন্ত একটি এলাকা, আর সেই এলাকার একটি গ্রাম নাম হচ্ছে পাঞ্চাইল গ্রাম। আর সেই গ্রামেই তার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল হচ্ছে 2004, আর ওনার বয়স ছিল তখন মাত্র 12 বছর। ওনাদের বাড়ির চারপাশে রয়েছে গাছের বাগান। তখনও কিন্তু বিদ্যুৎ ছিল না। আর ওনার যেই ঘরটা, মানে যেই ঘরে উনি ওই সময় থাকতেন, সেটি হচ্ছে পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে যে রাস্তা, ওই রাস্তা ধরেই ওনার ঘরে আসতে হয়। আর পুকুরের দুই পাড়ে ছিল 3 মুখ 2টি রাস্তা। বাঁশঝাড়, ছোট্ট বাগান, ডোবা আর বিশাল তাল গাছের সারি ছিল রাস্তার দুধারে। আর পুকুর পাড়ে বর্ষাকালে তিনি মাছ ধরার জন্য কারেন্ট জাল বসাতেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়া, মাছ ধরা, খেলাধুলা করা, এগুলোতে অন্যদের থেকে বেশ এগিয়েই থাকতেন। তবে লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজ, মানে সে ভালো করুক বা অন্য কাজে সে ইনভলভ হোক, এটি আবার ওনার মা চাইতেন না। কারণ হচ্ছে উনি ওনার ক্লাসের আগে থেকেই ফার্স্ট বয় ছিলেন। যাই হোক, মূল ঘটনাতে আসা যাক। ওনার মা মাছ ধরা পছন্দ না করলেও উনি কিন্তু মাছ ধরতে বসলে অনেক মাছ পেতেন, এবং অন্যরা দেখা যেত মাছ তেমন না পেলেও উনি অন্যদের থেকে অনেক বেশি পেতেন। এতে করে অন্যরা অনেকেই বলতো যে তোর মাছ ধরার রাশি অনেক ভালো, তোর ভাগ্য ভালো। এই কারণে আসলে উনিও মাছ ধরার প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়েছিলেন। আর টিফিন খাওয়ার জন্য বাড়ি থেকে যে টাকাটা দেয়া হতো তাকে, এই টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে একটি জালও কিনেছিলেন তিনি। তো নিজের কেনা জাল উনি পাততেন, বেশ মজাই পেতেন, আর মাছও পেতেন অনেক। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা উনি লক্ষ্য করেন। সেটি হলো যে প্রতিদিন উনি যে জাল পাততেন এবং মাছ পেতেন, প্রায় 1 সপ্তাহ ধরে একটি মাছও উনি পান না। তো উনি চিন্তা করেন যে আচ্ছা, এটা কেন হচ্ছে? প্রতিদিন তো আমি অনেক মাছ পেতাম, তাই বলে একটা মাছও পাবো না।
তো উনি যেটা চিন্তা করেন যে নিশ্চয়ই মাছ কেউ চুরি করে নিয়ে যায়, কারণ হচ্ছে পাশাপাশি যারা জাল বসাতো, নৌকা নিয়ে আসতো তাদের জাল থেকে মাছ তোলার জন্য, তখন তার জাল থেকেও মাছ চুরি করে নিয়ে যায়। 2004 সাল, তখন কিন্তু বাংলাদেশে বেশ বন্যা হয়েছিল, আর ওই সময় কিন্তু বেশ অনেক মাছ পাওয়া যাচ্ছিল জালে। যারা যে মাছ মানে জাল পাততো আর কি, তারা অনেক মাছ পেত। যেহেতু উনি এক সপ্তাহ ধরে কোনো মাছই পান না, এবং উনি আশেপাশে খোঁজ খবর নেন যে অন্যরা যারা জাল পাচ্ছে তারাও বেশ মাছ পাচ্ছে, তাহলে ওনার সমস্যাটা কি? নিশ্চয়ই কেউ মাছ চুরি করে নিয়ে যায়, তো এটা ধরতে হবে। এই কারণে উনি মাছ পাহারা দেবেন এই চিন্তা করে, আসলে রাত্রেবেলা বসে তার পাহারা দেওয়া যাবে না, ছোট মানুষ, বয়স 12, তখন তো এরকম রাত জেগে মাছ পাহারা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর বাসা থেকে যদি জানে, সেটা তো কখনো হতেও দেবে না, কারণ তার মা তো মাছ ধরা পছন্দও করে না। এই কারণে চিন্তা করেন যে আসলে রাতের বেলা তো জেগে যাওয়া মানে থাকা যাবে না, কিন্তু ভোরবেলা যখন অন্যরা জাল থেকে মাছ খুলতে আসে, তখন আমি দেখবো আমার জাল থেকে কে মাছ খুলে নেয়। এই চিন্তা করে সে ভোরের অপেক্ষায় আছে যে ভোরবেলা উনি মাছ মানে কে নিয়ে যায় সেটা দেখার জন্য বের হবেন। তো যথারীতি উনি রাত্রে ঘুমিয়েও যান। আর ওনার বাসায় তো শুরুতেই বলেছি ওই সময় কিন্তু বিদ্যুৎ ছিল না, তো উনি রাত 9টার মধ্যে লেখাপড়া শেষ করে এবং হোমওয়ার্ক শেষ করে ঘুমিয়ে পড়েন, কারণ ওনার মাথায় ছিল ভোরবেলা উঠতে হবে। তো ওনার ঘুম যখন ভেঙে যায়, তখন উনি শোনেন যে বাইরে পাখির কিচিরমিচির ডাক। উনি আবার চিন্তা করেন কি ব্যাপার, বেশি সকাল হয়ে গেল নাকি, তাহলে তো আজকেও একই ঘটনা ঘটেছে যে কেউ মাছ খুলে নিয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে বেরিয়ে পড়েন। তো উনি বের হওয়ার পরে দেখেন যে বাইরে বেশ আলো আছে, তো উনি আর আকাশের দিকে তাকাননি, উনি দেখছেন যে আশেপাশে বেশ আলোকিত। তো উনি একা একাই হাঁটতে হাঁটতে চলে যান পুকুর পাড় থেকে বাঁশঝাড় পর্যন্ত, ওখানে একটি বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড় পর্যন্ত। তো সেখানে গিয়ে উনি দেখেন যে বেশ কিছু ছায়া, মানে অন্ধকারের মধ্যে বেশ কিছু ছায়া মূর্তির মতো বা এরকম ছায়া, এটা কি গাছের ছায়া না অন্য কিছু, এরকম উনি একটা দেখেন আর কি, যে কিছু এরকম অস্পষ্ট উনি দেখেন, কিন্তু এটা নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামাননি। আসলে তখন ভোরই ছিল না, তখন ছিল গভীর রাত, তখন আকাশে চাঁদের আলো ছিল, যার কারণে ওনার চারদিকে অনেকটা আলোকিত ছিল। হয়তোবা সেই রাতটা পূর্ণিমা ছিল, এবং হয়তোবা মায়াবী কারণেও আশপাশটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি কোনো মানুষকে দেখতে পান না, আর ওই সময় যেহেতু বর্ষাকাল, আশেপাশে সাপের ভয় আছে, আর কাউকে যেহেতু দেখতেও পাচ্ছিলেন না, তো উনি চিন্তা করেন এখনো মনে হয় কোনো মানুষজন আসেনি, অনেক দূরেও তো কোনো নৌকা টোকা দেখা যাচ্ছে না, যাই একটু পরে আবার আসবো। এই চিন্তা করে উনি ঘরে চলে আসেন। আর মূলত ভয়ঙ্কর ঘটনাটি এই সময় থেকেই শুরু হয়। উনি দরজা বন্ধ করে ওনার খাটের পাশে একটি জানালা খোলেন, চিন্তা করেন যে সকাল তো হয়েই যাচ্ছে, দেখি জানালা দিয়েও কিছুটা দূর থেকে দেখা যায় কিনা, কেউ আসে কিনা। ওই চিন্তা করে জানালা খুলেছেন। তো জানালা খুলে যেই না ঘুরে তাকিয়েছেন, তখন তিনি ওই হারিকেনের আলোতে ঘরের মধ্যে থাকা যেই ঘড়িটা রয়েছে, সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পান তখন রাত বাজে 1:50। তখন চিন্তা করেন, হাই হাই, আমি যে রাতের বেলা এত দূর থেকে যে ঘুরে আসলাম, এখন তো সকাল মনে করছি, যে পাখি কিচির মিচির করছে, কিন্তু ঘড়ি কি নষ্ট নাকি? উনি আবার দরজা মানে ওই জানালাটা দিয়ে বাইরের দিকে ভালো করে তাকান, তখন দেখেন যে আসলেই সকাল হয়নি। উনি চারদিকে যেই আলো দেখতে পাচ্ছিলেন, এটা আসলে চাঁদের আলো। এবং এখন যখন উনি ভালো করে তাকালেন, তখন দেখতে পান যে একটু আগে যেমন বেশি আলোকিত দেখছিলেন, এখন কিন্তু অতটা নয়, স্বাভাবিক চাঁদের আলোই মনে হচ্ছে এখন। তাহলে একটু আগে যে এত আলোকিত ছিল, উনি ঘুরে আসলেন, এটা কি ভুল ছিল? উনি মনে মনে একটু ভয়ই পান যে একা একা এভাবে ঘুরে আসলাম এত রাতের বেলা। উনি আবার জানালা বন্ধ করে দেন এবং বিছানায় শুয়ে পড়েন। আর শুয়ে পড়ার পরপরই ওনার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে থাকে। মনে হচ্ছে কতগুলো লোক বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এবং অজানা কিছু ভাষায়, মানে কি ভাষায় যে তারা শব্দ করছে এটা বোঝা যাচ্ছে না। এবং তারা মানে গান গাইতে গাইতে, ঢোল বাজাতে বাজাতে
ওই তাল গাছ, পুকুর পাড়, বাঁশঝাড় এইগুলো পার করে, মানে শব্দ যেভাবে শোনা যাচ্ছে কোন দিক থেকে শব্দ আসছে, ওই দিক দিয়ে ওনার একদম জানালার পাশ দিয়ে উঠোনে এসে সবাই জড়ো হয় এবং তাদের মানে গানের আওয়াজ ক্রমান্বয়ে আস্তে আস্তে ভারী হয়ে ওঠে। এদের মধ্যে থেকে একজন নারী কণ্ঠ, মানে নারী কণ্ঠের গান ভেসে আসে এবং পুরুষ কণ্ঠের গানও সেখানে ছিল। তো উনি মানে বুঝতে পারেন যে এই শব্দগুলো আস্তে আস্তে ক্রমশ মানে তীব্র হচ্ছে, আর যে ঢোল বাজানোর যে আওয়াজটা এটা খুবই তীব্র এবং ভয়ঙ্কর। মানে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো ঢোল নয়, মানে কানের মানে তালা ফেটে যাবে এমন একটা অবস্থা আর কি। এই আজব এবং অদ্ভুত ভাষায় গাওয়া গানের শব্দে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে এবং এমন কান ফাটানো আওয়াজ, এই আওয়াজে উনি কিন্তু এর মধ্যে দিয়ে ওনার বাড়ির সদস্যদেরকে চিৎকার করে ডাকাডাকি করছিলেন, কিন্তু মনে হচ্ছে যে এই আওয়াজের মধ্যে তার শব্দ কারো কানেই পৌঁছাচ্ছে না। তো তার একার কি ঘুম ভেঙে যাওয়ার কথা? নিশ্চয়ই বাড়ির সকলেরই তো ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু কারো কোনো সারা শব্দ নাই। আর সারা শব্দ যদি থেকেও থাকে তিনি বুঝতে পারছিলেন না। উনি কি করেন, ভয়ে ভয়ে জানালার একটা ছিদ্র দিয়ে বাইরে তাকান যে আসলে কে, একটু স্বাভাবিক বলে তো কিছু মনে হচ্ছে না। তখন উনি দেখেন যে না, এরা কোনো খুব লম্বা কেউ না, বেটে কেউ না, একদম স্বাভাবিক আকৃতির বেশ কিছু মানুষ, এই 15 থেকে 20 জন হবে। এর মধ্যে থেকে একজনকে নারী অবয়বে দেখা যাচ্ছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এরা প্রত্যেকেই ভয়ঙ্কর রকমের কালো। কারো চেহারা স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আফ্রিকার নিগ্রোদের মতো যেরকম মানে তারা যেরকম কালো হয় ঠিক এমনটাই কালো। আর একজন মহিলা যেভাবে চিৎকার করে গান গাচ্ছিলেন, দেখা যাচ্ছে যে চাঁদের আলোতেই ওই মহিলার দাঁতগুলো কালো, চেহারার মধ্যে তার সাদা দাঁতগুলো দেখে মনে হচ্ছিল দাঁতগুলো স্বাভাবিক দাঁত নয়, অনেক লম্বা লম্বা দাঁত। কোনো মানুষের এভাবে লম্বা দাঁত হয় কিনা এটা ওনার জানা ছিল না। আর তার কপালে সিঁদুর ছিল এবং তার চোখগুলো ছিল অগ্নিবর্ণের মতো, মানে আগুনের মতো। আর ওই যে সবাই মানে যারা ওখানে ছিল সবাই কিন্তু এই ফরহাদ ভাইয়ের ঘরের দিকে মুখ করে গান গাচ্ছে এবং কেউ কেউ নাচছে এবং এমন ভাবে চোখ করে তারা তাকিয়ে আছে ঘরের দিকে। উনি কিন্তু জানালা ফুটা দিয়ে দেখছেন। এটা মনে হচ্ছে যে তারা ওই শব্দ দিয়ে তাকে গালিগালাজ করছে, শাসাচ্ছে, মানে আর কি যে গাচ্ছে এটা তো আসলে উনিও বুঝতে পারছেন না, এটা আসলে কি শব্দ, কোন দেশি গান, ওনার আসলে এটা বোধগম্য হচ্ছে না। এবং মনে হচ্ছে যে শাসানের মধ্য দিয়ে মাথায় ইশারা করে তাকে ডাকছে, আর উনি তো ওই যে জানালার ফুটো দিয়ে উনি দেখছেন, এটা মনে হচ্ছে ওই 15-20 জন সবাই বুঝতে পারছে যে উনি ওই জানালার ফুটো দিয়ে তাকে দেখছে। উনি ছোট মানুষ, উনি কিন্তু আর নিতে পারছিলেন না। উনি বেশ কিছু দোয়া দুরুদ জানতেন, ওই মসজিদের মক্তবে উনি যেতেন রেগুলার, ওখানে পড়তেন, আরবি পড়তেন। তো উনি যে জিনিসগুলো শিখেছিলেন সেগুলো উনি পড়ছিলেন, কিন্তু এরকম প্রচন্ড শব্দ হতে হতে উনি যে কখন সেন্সলেস হয়ে গিয়েছিলেন উনি নিজেও জানেন না। তো ওনার যখন সেন্স ফেরে তখন প্রায় বেলা 12:30 বাজে। উনি দেখেন যে ওনার আশেপাশের লোকজন আছে, কারণ ওনাকে যখন সকালে ডাকাডাকি করা হচ্ছিল উনি খুলছিলেন না দরজা। অনেক ডাকাডাকি করার পরও যখন দরজা খুলছিলেন না তখন দরজা ভেঙে তার ঘরের মধ্যে ঢুকেছিল এবং ঢুকে দেখেন উনি অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপর তাকে জ্ঞান ফেরানো হয়, কিন্তু ঘুম মানে জ্ঞান ফেরানোর পরে তিনি নিজের ঠোঁটে, জিহ্বায় ঘা দেখতে পান। মানে এটা তো সকালে মানে রাতেও ছিল না, এবং যখন উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তখনও ছিল না। তাহলে এরকম ঘা কেন হলো, কি কারণে? মাত্র এই কয়েক ঘন্টা এরকম হয়ে গেল, কি হয়েছিল? এটা উনি তখনই কাউকে বলেননি, কিন্তু পরবর্তীতে ওনার মাকে বলেন যে এই ঘটনা, রাত্রে এই ঘটনা ঘটেছে। তখন ওনার আম্মু ওনার এক হুজুর কাকাকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই হুজুর কাকা যখন তাকে ঝাড়ফুঁক করেন মুহূর্তের মধ্যে ওই ঘাগুলো মিলিয়ে যায়, মানে কিচ্ছু না, এটা ম্যাজিকের মতো। যেহেতু ওই ঘাগুলো স্বাভাবিক ছিল না, এই কারণেই হয়তোবা দোয়া দুরুদের মাধ্যম দিয়ে স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা এই অবস্থা থেকে তাকে মুক্ত করেছিলেন। যাই হোক, উনি স্বাভাবিক হয়ে যান এবং স্বাভাবিক হওয়ার পরে
এই আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, মানে আসরের প্রায় শেষ দিকে মাগরিবের শুরু হবে এমন একটা সময় উনি কি করেছিলেন, ওই যে ওনার জাল তো পাতাই আছে, যে আমার জালে মাছ ধরলো কিনা এটা তো মাথার ভিতরে কাজ করছে, যখন সেন্স ফিরে আসে, যখন একটু ভালো লেগেছিল তো তখন উনি গেছেন ওইখানে। যাওয়ার পরে উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান। সেটা হলো উনি দেখেন ওনার জালের কাছে ছোট্ট একটা প্রাণী। এই প্রাণীর চেহারাটা কিছুটা মানুষের মতো, আবার কিছুটা শূকরের মতো, এবং চোখগুলো হলুদ বর্ণের, এবং এটা 4 পায়ে চলে। সে দেখে তার জাল থেকে মাছ ধরে ধরে এটি খাচ্ছে, এবং যখনই উনি শব্দ করেছেন তখন ওই প্রাণীটি তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে ওই প্রাণীটি তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দেয়, এবং হাসি যখন দিয়েছে তখন ফরহাদ ভাই দেখেন যে তার মুখে কোনো দাঁতই নেই। এরকম ভয়ঙ্কর একটা হাসি দিয়ে পানির নিচে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকেই ফরহাদ ভাইয়ের সাথে প্রতিনিয়ত বিভিন্ন রোমহর্ষক ভয়ানক ঘটনা ঘটে চলছে। কোন হুজুর তাকে বলেছেন ওই যে প্রাণীটা তিনি দেখেছিলেন ওই প্রাণীটা নাকি তার রক্তের সাথে মিশে গিয়েছে। এভাবে উনি বহুদিন যাবত এই প্যারানরমাল বিষয়ের মুখোমুখি হচ্ছেন, এখনো তিনি এই বিষয়টি থেকে নিষ্কৃতি পাননি। তো এটি ছিল ঘটনা, এবং উনি একটি বিষয় জানতে চেয়েছেন আমাদের কাছে, সেটি হচ্ছে যে উনি যে প্রাণীটি দেখেছিলেন এই প্রাণীটি আসলে কি প্রাণী হতে পারে। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো যে এটি হতে পারে, আমরা যতটুকু বুঝতে পারি এটা স্বাভাবিক কোনো প্রাণী হতে পারে, কিন্তু মানুষের চেহারার মতো, আবার শূকরের চেহারার মতো সেটি জাল থেকে মাছ খুলে খুলে খাচ্ছে, আবার মানুষের মতো হাসি দিয়েছে, তার মুখে কোনো দাঁত ছিল না, সেটা আবার পানির নিচে ডুব দিয়ে মিলিয়ে গেল, এমন কোনো প্রাণী পানিতে কি থাকে আপনারা কখনো দেখেছেন? নিশ্চয়ই নয়। যেহেতু বিষয়টা স্বাভাবিক নয়, তাহলে আমরা বুঝতেই পারি এটি নিশ্চয়ই কোনো জিন হবে, কোনো মাছ খেকো জিন হবে। যেহেতু উনি মাছ পাততেন, ওনার জাল থেকে মাছগুলো খেত, উনি সেগুলো পরীক্ষা করার জন্য গিয়েছিলেন, এই জন্য যেই জিনগুলো মাছ খেত তারা সেটা মেনে নেয়নি, এই জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। এবং অনেক সময় দেখা যায় সন্ধ্যা যখন হবে হবে ভাব, আজানের আগ দিয়ে, তখন কিন্তু অনেক দুষ্টু জিন বের হয়ে আসে। জিনগুলো কখনো যে মানে মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে দৃশ্যমান হয় বিষয়টা এমন নয়, কখনো কখনো তাদের নিজের অজান্তেও কিন্তু দৃশ্যমান হয়ে যেতে পারে। ওই দুষ্টু জিনটি হয়তোবা তার সামনে ওইভাবে দৃশ্যমান হয়ে গিয়েছিল, বুঝে ফেলেছে যে ফরহাদ ভাই দেখে ফেলেছে, এই কারণে এই মানে ওই সময়ে সে একটা হাসি দিয়ে চলে যায়। আর যদি কোনো জিন বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে, তখন কিন্তু ওই জিনটি তার উপর আসর করে বসে। এমন একটি ঘটনা আমরা এখনই আরেকটা শেয়ার করব, আরেকজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। তো এটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে জিনকে যদি অনিচ্ছাকৃতভাবে দেখে ফেলা যায়, তাহলে ওই জিনটি যদি বুঝে যায় সে আমাকে অনিচ্ছাকৃতভাবে দেখে ফেলেছে, তাহলে তার উপর সে চড়াও হয়। তো আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন সৌদি আরব থেকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। তার নাম হচ্ছে মহিন। তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া নামক যে স্থান রয়েছে সেখানকার জীবনপুর নামক একটি গ্রাম, সেই গ্রামে ওনার বাড়ি। এবং এই ঘটনাটি মূলত ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনাটি ওনার ভাবির সঙ্গে ঘটেছিল। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই মহিন ভাইয়ের বাবা তিনি একজন নামকরা কবিরাজ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, আর বহু মানুষের তিনি উপকার করেছেন। আর যেহেতু ওনার বাবা একজন কবিরাজ ছিলেন, যার কারণে বিভিন্ন ধরনের প্যারানরমাল বিষয়, স্পেশালি জিনে ধরা যে রোগীরা আছেন, এই রোগীদের আচার আচরণ সম্পর্কে ওনারা খুব ভালো জানতেন এবং বুঝতেন। যার কারণে জিনে ধরা বিষয়টি ওনাদের সামনে অনেকবার ওনারা দেখেছেন
এই বিষয়গুলো ওনাদের কাছে সাধারণ, কিন্তু সাধারণ হলেও অন্যদের বেলায় দেখেছেন, নিজেদের বেলায় আসলে ওনারা খুবই কম দেখেছেন। আর এবারের ঘটনাটি ওনাদের নিজেদের বেলায় ঘটেছিল। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল 2006 সাল। আর ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করার আগে ওনাদের যে বাড়ির বিবরণ সেটি একটু না দিলেই নয়। ওনাদের বাড়ির সামনের দিকটায় তখনকার সময় একটা অনেক বড় পুরনো নারকেল গাছ ছিল, সাথে ছিল অনেক পুরনো একটা আম গাছ। বাড়ির পেছনে ছিল দুটো পুকুর, আর পুকুরের চারপারে মানে চারদিকে ছিল বাঁশঝাড়, আর বড় বড় আম গাছ, একটি তাল গাছ, এগুলো তো ছিল। আর এর সাথে ছিল একটি কদম গাছ। কদম গাছটি একদম পুকুরের মানে পাড়েই ছিল, মানে কদমের যে ফুল পাতা এগুলো পুকুরের মধ্যে পড়তো। তো হঠাৎ করে যদি বাহিরের কেউ দেখে ওনাদের বাড়ি এবং বাড়ির মানে চারদিকে, তখন কিন্তু মোটামুটি খুবই মানে ভয়ানকই লাগবে, মনে হবে একটা ভুতুরে বাড়ি, এরকম একটা অবস্থা। এখন যেহেতু ওনাদের নিজেদের বাড়ি, এগুলো দেখতে দেখতে তো ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, কারণ এই ধরনের গাছ, বিশেষ করে পুরোনো গাছ, কদম গাছ, তাল গাছ, নারকেল গাছ, এগুলো নিজেদের বাড়ির জিনিস দেখে তো কেউ আর ভয় পায় না, কিন্তু অনেকেই কেউ মানে অন্য লোকে এসে হঠাৎ করে তাদের কাছে অস্বাভাবিক লাগে। তো যাই হোক, তো এই যে ঘটনাটি, এই ঘটনাটি ওই যে কদম গাছটির কথা বললাম, এই কদম গাছটির সাথে সরাসরি জড়িত। তো যেদিন ঘটনাটি ঘটেছিল দিনের বেলায়, ওই দিন উনি ছিলেন মানে মহিন ভাই ছিলেন স্কুলে। বাড়িতে ওনার ভাইয়া ভাবি ছাড়া আর কেউ ছিল না। বলে রাখা ভালো, ওনার ভাবি তখনও ছিলেন নতুন বউ, মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে। তো সেদিন দুপুর বেলায় ভাইয়া ভাবি ঘরে ছিলেন, হঠাৎ করে পুকুরের পানিতে ধপাস করে একটা শব্দ হয়। আর তখন কিন্তু ওই ভাদ্র মাস ছিল, ভাদ্র মাসে তো তাল পেকে যায়, আর মাঝে মাঝে কি হতো, ওই তাল পড়তো পুকুরের পানিতে, ধপাস করে শব্দ হতো। তখন ওনারা কেউ কেউ গিয়ে তালটি নিয়ে আসতেন। যেহেতু ধপাস করে শব্দ হয়েছে, তবে এবারে শব্দটা একটু বেশি মনে হয়েছে, মানে বেশ মানে মনে হলো যে পুরো একটা তালের কাঁধি ধরে পড়েছে, এরকমটা মনে হলো আর কি। তো ওই সময় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারা বিশ্রাম করছিলেন। যেহেতু তাল পড়ার শব্দ, তখন ভাবি ভাইয়াকে বলে আর কি যে এই যাও গিয়ে তাল নিয়ে আসো। তখন ওনার মানে হাজবেন্ড আর কি, ভাবির হাজবেন্ড মানে মহিন ভাইয়ের ভাই, তখন বলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাত্র একটু বিশ্রাম নিচ্ছি, এখন তাল আনতে যেতে পারবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি গিয়ে নিয়ে আসো। তখন ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসি। তো উনি চিন্তা করেছেন পাকা তাল দিয়ে হয়তো বা কোনো পিঠা বা এই টাইপের কিছু তৈরি করবেন আর কি। তো উনি তাল আনতে গিয়ে দেখেন যে পাশের বাড়ির একটা ছেলে, তার নাম হচ্ছে দিদার, এই ছেলেটি পুকুরের পানিতে পড়ছে। তো জিজ্ঞেস করেন, কি ব্যাপার দিদার, তুমি পুকুরের পানিতে কেন? আমি তো মনে করছি তাল পড়ছে। তখন ওই দিদার ওই পুকুরের পানির মধ্যে থেকেই বলতেছে যে ভাবি, আমি তো পুকুরের পানির মধ্যে ইচ্ছা করে ঝাঁপ দেই নাই, ওই মানে কদম গাছ থেকে আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিছে। তখন ওই ভাবি এই কথা শুনে কদম গাছের দিকে তাকায় যে কে ধাক্কা দিয়ে ফেলছে। যেই না কদম গাছের দিকে ভাবি তাকিয়েছেন, তখন উনি দেখেন যে বিড়ালের আকৃতির একটা বড় সড়ো জিনিস কদম গাছের উপরে চিকন একটা ডালের উপর বসে আছে, এবং তার সমস্ত শরীরে সজারুর মতো কাটা, এবং মুখমণ্ডলটা অনেকটা মানুষের মতো। এই দৃশ্য দেখে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে ঘরের দিকে দৌড় শুরু করেছে। ওনার চিৎকার শুনে মানে মহিন ভাইয়ের ভাই যিনি ঘরে ছিলেন, উনি দৌড়ায় বের হয়ে আসেন, কি ব্যাপার এত জোরে চিৎকার দিল কে? তখন উনি বের হয়ে আসছেন, ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন বলে যে ওই দিদারকে জিনে ধাক্কা দিয়ে ফেলে দিছে গাছ থেকে। যখনই এই কথা বলছেন, তখনই কিন্তু এই মহিন ভাইয়ের ভাইয়ের আর কিছু বুঝতে বাকি নাই। উনি দ্রুত ওনার স্ত্রীকে ঘরে নিয়ে আসেন। ঘরে নিয়ে আসেন, তো ঘরে নিয়ে আসার পর থেকেই উনি মানে আবল তাবল বলা শুরু করছেন, মানে কি যে বলছেন উনি নিজেও বুঝতে পারছেন না। এদিকে এই মহিন ভাইয়ের মা বাবা, ওনার বাবা তো একটু সাইডে গিয়েছিলেন, আর মা পাশের বাড়িতে গিয়েছিলেন। এই চিৎকার চেঁচামেচি শুনে সাথে সাথে চলে আসেন, কি হয়েছে বলে এই ঘটনা। তখন
সবাই বুঝতে পারেন যে দ্রুত এটা সমাধান করতে হবে, তা না হলে একটা বিপদ হয়ে যাবে। তখন সাথে সাথে মহিন ভাইয়ের ভাই ভাবির বাবাকে, মানে মহিন ভাইয়ের শ্বশুরকে ফোন করেন যে আপনারা একটু আসেন, আপনার মেয়ে যেন আবল তাবল বলছে। তারা জিজ্ঞেস করছেন কি হয়েছে। তখন তারা ফোনেই মোটামুটি বিষয়টা সংক্ষেপে বলেন। তখন বলেন ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমরা চলে আসি। এটা কিন্তু ঠিক দুপুরের পরপরই ঘটনা। ওনার শ্বশুরবাড়ি কিন্তু খুব বেশি দূরে ছিল না। এদিকে কি হয়েছে, মানে ওনার আবল তাবল কথাবার্তা আস্তে আস্তে বাড়ছে এবং মানে উনি ছটফট শুরু করছে। ওনাকে ধরে রাখা যায় না, বাড়ির সদস্য ধরে রাখতে পারতেছেন না। তো পাশের বাড়ি থেকেও লোকজনকে ডেকে নিয়ে আসা হয়, তারাও তাকে ধরে রাখতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাড়িতে শিকল ছিল, এই শিকল দিয়ে, দড়ি ছিল, এইগুলো দিয়ে উনাকে বেঁধে রাখা হয়। কারণ ওনার বাড়ির সদস্যরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এনাকে নিশ্চিত জিনে ধরেছে। কারণ শুরুতেই বলেছি যে জিনে ধরা রোগীর আচরণ সম্পর্কে তারা খুব ভালো মতোই অবগত ছিলেন, কারণ এই মহিন ভাইয়ের বাবা একজন খুব ভালো কবিরাজ ছিলেন। তো আসরের ঠিক পরপরই ওই ভাবির বাবা এবং ভাই তারা একজন কবিরাজ নিয়ে আসেন। আর কবিরাজ পাওয়াটা খুব বেশি কঠিন ছিল না, কারণ হলো ওই ভাবির কাকাই ছিলেন একজন খুব ভালো কবিরাজ। তো কবিরাজ আসার সাথে সাথে ওই ভাবি সে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে এবং কবিরাজের নাম ধরে ডাকতে থাকে এবং বলে ওঠে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এবং এমন ভাবে বলছিল যে এই কবিরাজ এই জিনের সঙ্গে পেরেই উঠবে না। তো কবিরাজ জিনের কথায় কোনো কান না দিয়ে সে মহিন ভাইয়ের ভাইকে বলল, জামাই আপনি আমাকে কয়েকটা বেত কেটে এনে দেন। মানে বেত যেটা আমরা দেখি স্কুলে দেখতাম যে যেটা দিয়ে ছাত্রদেরকে শাসন করতো টিচাররা, সেই বেত কেটে এনে দেন। কারণ এটাকে শাসন করার জন্য, মূলত আসবাবপত্র বানানোর জন্য নয়। তো সাথে সাথে মহিন ভাইয়ের ভাই তাই করলো, বেত এনে দিল। পরে কবিরাজ মাটিতে গোল বৃত্ত করে সেখানে মানে ওর মাঝখানে ভাবিকে বসিয়ে দিল এবং বসিয়ে বেশ কিছু দোয়া দুরূদ পড়ল এবং একটু পানি পরে তার গায়ে ছিটিয়ে দিতেই খুব কর্কশ গলায় ওই ভাবিকে বলে উঠল, এই মেয়েকে ছেড়ে আমি যাব না। কবিরাজ জিজ্ঞেস করলো যে তুই কেন একে ধরলি বল। বলল ওই কদম গাছে সে বসেছিল, ওই ছেলেটি কদম ফুল পাড়তে উঠেছিল, এই কারণে তার খুব রাগ হয়। সে মূলত ধাক্কা দিয়ে মাটিতে ফেলতে চেয়েছিল যাতে করে ছেলেটি মানে মারা যায় পড়ে, অথবা হাত পা ভেঙে যায়। কিন্তু ছেলেটি পড়ছে হচ্ছে পুকুরের পানিতে। এই জন্য সে যখনই পুকুরের পানিতে ওই ছেলেটিকে মানে দিদার নামে ওই ছেলেটিকে ডুবিয়ে মারবে, তখনই ওই ভাবি এসে সেখানে উপস্থিত হয়েছে। এবং শুধু যে উপস্থিত হয়েছে তা নয়, সে ওই জিনকে দেখেও ফেলেছে। অথচ দিদার কিন্তু পরবর্তীতে ওই পানি থেকে উঠে এসে বাসায় এসে বলছে যে কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, কিন্তু কে ফেলেছে সে তাকে দেখেনি, কিন্তু ভাবি কিন্তু দেখে ফেলেছিল। এই কারণে ওই জিনটি বলে সে আমাকে দেখে ফেলেছে, আর যেহেতু দেখে ফেলেছে আমি ওকে ছাড়বো না, কারণ আমি ওকে দেখা দেই নাই কিন্তু ও আমাকে দেখে ফেলেছে, এই জন্য ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। এখন কবিরাজ তাকে খুব ভালো করে বুঝায়, রাগ করে, শাসায়, কিন্তু কোনো কাজ হয় না। সে বলে এই মেয়েকে আমি ছাড়বো না, সে আমাকে দেখলো কেন। এখন দেখলো কেন, সে তো তার নিজের ইচ্ছায় দেখে নাই, কোনো না কোনো ভাবে সে দেখে ফেলেছে, কিন্তু জিন সেটা মানে না। তাকে দেখলো কেন, এই জন্য তাকে শাস্তি পেতে হবে। যাই হোক, কবিরাজ যখন বুঝতে পারে যে না, এই দুষ্টু জিনকে এত সহজে বশ মানানো যাবে না, তখন ওই যে বেত আনা হয়েছিল, ওই বেতে কিছুটা সরিষার তেল মাখায় ওই কবিরাজ, এবং সেই বেতে ফু দিয়ে যখনই মাটিতে আঘাত করতে থাকে, তখন ওই ভাবির ভেতরে থাকা ওই জিন ভাবির কণ্ঠে বলে ওঠে, মরে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর্তনাদ করতে থাকে। একটা পর্যায়ে জিন বলে, হ্যাঁ আমি চলে যাব, আমি থাকবো না। তখন ওই কবিরাজ ওই জিনের সাথে বেশ কিছু ওয়াদা করিয়ে নেন এবং জিন তখন চলে যায়, ভাবি অজ্ঞান হয়ে পড়ে থাকে। এবং যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় ভাবির শরীরে ওই বেত দিয়ে মাটিতে যে আঘাতগুলো করা হয়েছিল, এই দাগগুলো তার শরীরে ফুটে উঠেছে। যাই হোক, খুব সামান্য মানে চিহ্নই ফুটে উঠেছিল। কিছু ওষুধ সে খায়, কিছু মলম লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই রাত্রে এই জিনিসগুলো ভালো হয়ে যায়, মানে আর কোনো দাগ থাকে না।
এরপর থেকেই ওই বাড়িতে বেশ কিছু ভয়ানক বিষয় ঘটতে থাকে। এক রাতে কি হয় যে ওনার পরিবারের সদস্যরা ওয়াশরুমে যাবে, হঠাৎ করে দেখে সামনে দিয়ে সাদা কাপড় পরা কি যেন একটা দৌড় দিয়ে বাড়ির উঠানের এপাশ থেকে ওপাশ গিয়ে ওই পুকুরের দিকে চলে গেল। আবার গভীর রাতে ঘরের টিনের চালের উপরে ধরম ধরম শব্দে ঢিল পড়ত, কিন্তু সেই ঢিলগুলোর পরে খুঁজে পাওয়া যেত না। এরপরে রাতের বেলা মাঝে মধ্যে উঠোনে কারো হাঁটতে দেখতো। এটা কিন্তু আগে ছিল না, এটা আগে ছিল না ঠিক ওই জিনকে যখন তাড়িয়ে দেয় এরপর থেকে। এরপরে কি হয় যে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এরপরে যেহেতু ওই জিনটা তাকে ডিস্টার্ব করছিল, তখন ওই জিনটাকে পরবর্তীতে বোতলে বন্ধ করা হয়। শুরুতে কিছু সমস্যা থাকলেও ওই জিনটাকে বোতলে বন্ধ করার পর এই সমস্যাগুলো আরো তীব্র আকার ধারণ করে। তখন চিন্তা করা হয় যে বাড়িটা বন্ধ দিতে হবে আর এই জিনকে বোতল থেকে মুক্ত করে দিতে হবে। কারণ শুরুতে কিছু সমস্যা থাকলেও এই জিনকে বোতলে বন্ধ করার পর সমস্যাগুলো যেহেতু আরো বেশি বেড়ে গেছে, এই কারণে জিনকে আর রাখা যাবে না, কিন্তু বাড়ি বন্ধ করতে হবে। এরপর এক শুক্রবার ভাবির সেই চাচা, কবিরের চাচা, ওনাদের বাড়িতে আসেন আরো 4 জন হুজুরকে নিয়ে। হুজুর আনার কারণ হলো ওনাদের বাড়ি মোটামুটি অনেক বড়, আবার ছিল একলা একটা বাড়ি। বাড়ির 4 কোনায় 4টি পেরেক গাড়বে আর কি। এটা একটা রিচুয়াল, মানে তাদের বিশ্বাস অনুযায়ী যে এটা করলে বাড়ি বন্ধ হবে। এভাবে 4 জন হুজুরকে দিয়ে বাড়ির 4 কোনায় দাঁড়িয়ে একসাথে আজান দেওয়া হয় এবং আজানের সাথে সাথে হুজুরদের পায়ের পাশেই গর্ত করে সেই পেরেকগুলা দাফন করে দেওয়া হয়, মানে গেড়ে দেওয়া হয় আর কি। যখন হুজুরদের আজান শুরু হয়, যখন আজান দিচ্ছিল বাড়ি বন্ধ করার জন্য, তখন মনে হয় যে ওনাদের বাড়ির চারদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে এবং দিনের বেলা মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে এবং এমন জোরে জোরে বাতাস বইতে লাগলো, মনে হচ্ছে নারকেল গাছের এবং তাল গাছের যত শুকনো ডাল ছিল সবগুলো পড়ে যাচ্ছে। এবং সত্যি ওই বাড়ি বন্ধ করার সময়ে এই যে বাতাস হয়েছিল, পরে দেখা গেল যে সত্যি সত্যি নারকেল গাছ এবং তাল গাছে কোনো শুকনো ডাল অবশিষ্ট নেই, সবগুলি ঝরে পড়েছিল। তো যখন বাড়ি বন্ধ করা শেষ হয়ে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকে ওনাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, আর ওই দিনই ওই জিনটাকেও বোতল থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে মাঝখানে কি হয়েছিল যে ওই জিনটাকে ওই ওয়াদা করে ছেড়ে দেওয়ার পরে ওই জিনটা আবার ওই ভাবির উপরে পজেসড হয়েছিল এবং তারপরেই মূলত ওই জিনটাকে বোতল বন্দি করা হয়েছিল। জিনেরা স্বভাবত ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে না, কিন্তু এই জিনটি ওয়াদার বরখেলাপ করেছিল, এই কারণেই মূলত তাকে বোতলে বন্দি করা হয়েছিল। আর তার প্রতিশোধ হিসাবে এই ধরনের ঘটনাগুলো ওই বাড়িতে আরো বেশি করে ঘটতে থাকে। কিন্তু এটা একটা শেষ হওয়া দরকার, এই কারণেই মূলত বাড়িটা চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হয়। তো এটি ছিল ঘটনা। তবে প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, খেয়াল করুন যে আমরা দ্বিতীয় ঘটনাতে আমরা কিন্তু দেখেছিলাম যে জিনকে যদি কেউ আসলে দেখে ফেলে একবার, মানে অনিচ্ছায়, তার অনিচ্ছায়, সে নিজের দৃশ্যমান হয়নি কিন্তু অনিচ্ছায় কেউ দেখে ফেলেছে, সে বুঝতে পেরেছে যে আমার অবয়বে সে দেখে ফেলেছে, আমার যে মূল অবয়ব সেটা দেখে ফেলেছে, তাহলে কিন্তু বিপদ আছে। তাহলে কিন্তু ওই জিনটি যদি টের পায় যে সে দেখে ফেলেছে, তাহলে সে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, যেটি আমরা দ্বিতীয় ঘটনাতে দেখেছি যে ওই জাল থেকে মাছ খসানোর জন্য যখন সে গিয়েছিল তখন একটি অবয়ব দেখতে পায়, 4 পেয়ে একটি অবয়ব দেখতে পায় এবং সেটি যখন হেসে দেয় তখন দেখে তার মাড়িতে দাঁতই নেই। এরপর থেকে সে তাকে ডিস্টার্ব করা শুরু করেছে। এখানেও দেখা গেল যে দিদার নামে যে ছেলেটি যে কদম গাছে ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলেছে, দিদার কিন্তু দেখেনি, কিন্তু দেখেছিল ভাবি। আর ভাবি দেখার কারণেই, ভাবি যখন দেখে ফেলেছে, ওই জিনটাও বুঝতে পেরেছে সে তাকে দেখে ফেলেছে, চোখাচোখি হয়ে গেছে, তখনই হয়ে গেছে বিপদ। তারপর থেকেই তাকে ডিস্টার্ব করা শুরু করেছে। প্রিয় লিসেনার্স, যদি আমরা কখনো দেখে ফেলিও দ্রুত, মানে তার দিকে না তাকিয়ে থেকে মানে এমন ভাব নিতে হবে যে আমি কিছুই দেখি নাই। যদিও সেই আমি যত সহজে বলছি, বিষয়টা এত সহজ নয়, বিষয়টা তো সহজ নয়, আমি জানি সেটা অনেক কঠিন,
কিন্তু তারপরও যদি আমাদের স্বাভাবিক চিন্তা ওই সময় বহাল থাকে ওই ধরনের এক্সট্রিম সিচুয়েশনে, তাহলে এমন ভাব নিতে হবে আমি কিছুই দেখিনি, চুপচাপ ওখান দিয়ে চলে যেতে হবে। তা না হলে জিন যদি বুঝে ফেলে যে জিনের অনিচ্ছায় তার মূল অবয়ব আপনি দেখে ফেলেছেন, তাহলে আমাদের কপালে কিন্তু বিপদ নেমে আসবে। তাই এই বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। আমি জানি সেটা খেয়াল রাখা অনেক কঠিন, কিন্তু তারপরও আমার উচিত ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো আমরা চেষ্টা করব বিষয়টি মেনে চলার। তো আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মসজিদ পাড়া গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ এহতেশামুল হক মাহদি। তো ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসে, মানে এখন তো 2023 সালের জানুয়ারি মাস, এটি হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। তো ঘটনাটি ওনার সঙ্গেই ঘটেছিল। দিনটি ছিল রবিবার। সেবার ওনার নানার অসুস্থতাজনিত কারণে ওনার আম্মু ওনার নানার বাসায় গিয়েছিলেন। তাড়াতাড়ি ফিরে আসার কথা ছিল। ওনাদের বাসা ছিল রেলওয়ে পশ্চিম কলোনিতে। ওনার বাবার চাকরির সুবাদে ওনারা এই বাসাটি পেয়েছিলেন। ওনাদের বাসার এক পাশে একটি বিশাল কদম গাছ ছিল, আর পেছনে ছিল একটি পরিত্যক্ত হসপিটাল, আর তার পাশেই রয়েছে একটি তাল গাছ। আর বাসার পাশের যে কদম গাছটি, এই কদম গাছটির সাথে লাগোয়া একটি ছোট ডোবা ছিল। প্রতিদিনকার মতো সেদিনও বিকেলে উনি মাঠে খেলতে গিয়েছিলেন। তো খেলতে খেলতে একসময় মাগরিবের আজান দিয়ে দেয়। তখন উনি মসজিদ থেকে মাগরিবের সালাত আদায় করে বাসার উদ্দেশ্যে রওনা হন। বাসায় ফেরার পর পুরো বাসায় উনি একা হয়ে যান। কারণ তো আমরা শুরুতেই বলেছি। সেদিন রাত আনুমানিক 8টার সময় ওনার বাসায় স্যার আসে। এখানে বলে রাখা ভালো, ওনাকে প্রাইভেট পড়ানোর জন্য ওনার বাবা একজন প্রাইভেট টিচার রেখেছিলেন। তো স্যার আসলে পড়াশোনার এক ফাঁকে উনি স্যারের জন্য রান্নাঘরে যান কিছু চা নাস্তা আনার জন্য। রান্নাঘরের জানালা দিয়ে কদম গাছটি এবং ওই যে কদম গাছের পাশে যে ডোবা, সেটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যেত। উনি যখনই রান্নাঘরে গিয়েছেন, তখনই ওনার মনে হয় রান্নাঘরের জানালার পাশ থেকে কেউ একজন ওনার দিকে তাকিয়ে আছেন। উনি তাকানোর সাথে সাথেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। তো উনি বিষয়টি মনের ভুল ভেবে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। স্যারকে নাস্তা দেওয়ার পর স্যার আরো কিছু সময় ওনাকে পড়ান এবং পড়িয়ে উনি বিদায় নেন। তো মাহাদি ভাইয়ের আম্মু উনি যখন গিয়েছিলেন ওনার বাবাকে দেখতে, তো তখন কিন্তু মানে উনি বলে গিয়েছিলেন যে রান্নাঘরে সব খাবার টাবার রাখা আছে, যেহেতু শীতকাল নষ্ট হবে না। তো যখন ক্ষুধা লাগবে রাতের খাবার গরম করে খেয়ে নিতে উনি রাতের যতদূর তাড়াতাড়ি সম্ভব উনি চলে আসবেন। দেরি হতে পারে, কিন্তু উনি চলে আসবেন। তো উনিও রাতের খাবার গরম করার জন্য রান্নাঘরে যখন যাওয়ার উদ্দেশ্যে মানে পা বাড়িয়েছেন, তখন হঠাৎ করে ওনার মনে হয় রান্নাঘরের ভেতর থেকে কুটকুট কুটকুট শব্দ হচ্ছে। তো উনি মানে এটা স্বাভাবিকভাবেই নেন। উনি মনে করছেন হয়তো কোনো বিড়াল হবে, বিড়াল মাঝে মাঝে এরকম আসে, রান্নাঘরে আসে। তো উনি চিন্তা করেছেন যেহেতু বিড়াল টেল হতে পারে, তো দেখি আগে বিড়ালটা তাড়াই, তারপরে অন্য কিছু। তো উনি হাতে একটা লাঠি নিয়ে উনি সেটা দেখার জন্য গিয়েছেন যে বিড়াল কিনা। তো যখনই উনি রান্নাঘরের মানে ঢুকবেন, হঠাৎ করে ওনার মনে হলো যে কালো ছায়ার মতো কিছু একটা লাফ দিয়ে মানে ওই জানালার ভেতর দিয়ে বের হয়ে গেল। তখন তিনি ভাবলেন যে এটি বিড়ালই হবে। ওনার উপস্থিতি টের পেয়ে লাফ দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। তো উনি আর বিষয়টি অস্বাভাবিকভাবে কিছুই নেননি। উনি খাবার গরম করে খেয়ে নিলেন। তো শীতের রাত, উনি আর দেরি করলেন না। ওনার আম্মু এবং পরিবারের অন্য সদস্যরা কখন আসবেন, তো উনি তাড়াতাড়ি করে ঘুমানোর জন্য শুয়ে পড়েন, যে আসলে পরে দরজা খুলে দেবেন। তো ওনার চোখে তখন ঘুম ঘুম ভাব। এমন সময় ঘরের চালের উপর বাতাসে যে গাছের ডাল বাড়ি খেয়ে যেরকম শব্দ হয়, ঠিক এরকম শব্দ হচ্ছে।
তো এরকম শব্দ যখন উনি পেলেন, যেহেতু ঘরে উনি একা ছিলেন, এই জন্য কিছুটা ভয় পান। উনি তখন দেখেন রাত প্রায় 1টা ছুঁই ছুঁই করছে। ওনার মনে হলো উনি একটু ওয়াশরুমে যাবেন, মানে যাওয়ার প্রয়োজনীয়তা উনি ফিল করেন। তো উনি ওয়াশরুমটা আবার মানে এটা ঘরের সাথে অ্যাটাচ, মানে ওয়াশরুম ছিল না, ঘরের বাইরে ছিল। রেলের কলোনিগুলোতে সাধারণত এরকম হয়ে থাকে। তো উনি ঘর থেকে বের হন, বের হওয়ার পর উনি যে দরজা দিয়ে বের হয়েছেন সেই দরজা আবার বাইরে, মানে বাহির থেকে সিটকিনি লাগিয়ে দিয়েছেন। সিটকিনি লাগিয়ে দিয়ে উনি ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন তিনি দেখেন যে ওনার ঘরের দরজাটা খোলা। তো উনি তো খুবই অবাক হন, কি ব্যাপার। উনি তো যখন বের হন তখন তো এই দরজার সিটকিনিটা খুব ভালো করেই উনি লক করে এসেছিলেন, তাহলে বাসার দরজাটা খুললো কে? নিশ্চয়ই চোর টোর হবে। তো উনি ভয় পাচ্ছিলেন যে চোর যদি ভিতরে হয়, উনি যদি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়েন, চোর যদি তাকে আক্রমণ করে, এই জন্য উনি মানে চিন্তা করছেন যে ঢুকবো কি ঢুকবো না। তারপর সাহস করে ঢোকেন আর কি, যে আসলে কে ঢুকেছে সেটা একটু দেখি। এটি দেখার জন্য উনি পা টিপে টিপে আগাতে থাকেন এবং উনি দরজা দিয়ে উকি দেন। তো উকি দিয়ে উনি কাউকে দেখেন না। তো উনি চিন্তা করেন যে হয়তোবা উনি মনের ভুলে দরজা ওই খুলেই ওয়াশরুমে চলে গিয়েছিলেন তাড়াহুড়ায়, এটা হতে পারে। তাছাড়া তো এরকমটার কথা না, চোর যদি ঢুকে থাকবে তো কাউকে দেখা যায় না কেন। উনি আবার দেখেন যে কোনো কিছু মিসিং হয়েছে কিনা, দেখেন না সব ঠিকঠাক আছে, তাহলে এটা ওনার মনের ভুলই হবে, যে উনি দরজাটা খুলে রেখেই ওয়াশরুমে গিয়েছেন। তো উনি আবার সব দরজা বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার কিছুতেই ঘুম আসছিল না। যাই হোক, একটা সময় ওনার ঘুম ঘুম ভাব আবারও চলে আসে, কিন্তু হঠাৎ করে মনে হয় উনি যে বিছানাতে শুয়ে আছেন সেই বিছানাটি কাঁপছে, মনে হচ্ছে ঘরে ভূমিকম্প হচ্ছে। তো উনি ভূমিকম্প চিন্তা করে ঘর থেকে দৌড়ে বের হতে যাবেন, এরকম চিন্তা করছেন যে বের হব কি হব না। এখন ভূমিকম্প হলে তো ঘরের অন্য জিনিসই তো কাঁপবে। উনি দেখেন না, সব দিব্যি ঠিক আছে, শুধু ওই বিছানাটি কাঁপছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বিছানাটা কি কাঁপছে নাকি নিচ থেকে কেউ দোলাচ্ছে, এরকম মনে হচ্ছে। পরে দেখেন না, আসলে কাঁপছে না, এটি মনে হচ্ছে দোল খাচ্ছে বিছানাটি। মানে আমরা যেভাবে দোলনায় দোল খাই, মনে হচ্ছে ওরকম আলতো ভাবে কেউ বিছানাটি আসলে দোলাচ্ছে। উনি যদিও বা প্রচন্ড ভয় পেয়েছিলেন, তবুও তিনি কৌতূহলবশত বিছানার নিচে আসলে কি আছে সেটি দেখার জন্য, মানে কোনো সাত পাঁচ না ভেবেই উকি দেন। এবং উনি যেটা দেখেন সেটা দেখার জন্য আসলে কোনো মানসিক প্রস্তুত থাকে না, এবং এই দৃশ্য যদি কেউ দেখে, আসলে কেউ সুস্থ থাকা বা স্থির থাকা সম্ভব নয়। উনি দেখেন বিছানার নিচে সাদা কাপড় পরা একজন বুড়ি মহিলা বসে আছে। মুখটা তার আগুনে ঝলসে যাওয়া এবং কালো কুচকুচে চেহারা, চোখের কোনো মনি ছিল না এরকমটা মনে হচ্ছিল। ওনার সেই জিনিসটাকে দেখে মানে কেমনটা মনে হয়েছিল সেটা প্রিয় লিসেনার্স আপনারা তো বুঝতেই পারছেন। মানে প্রচন্ড জোরে একটা চিৎকার করে এক লাফে বিছানা থেকে নেমে বাসা থেকে চিৎকার করতে করতে বের হয়ে যান। ওনার যে আশেপাশে কলোনির অন্য বাড়িগুলো, সেই বাড়িগুলো ওনার ঘর থেকে 40 থেকে 50 হাত দূরে দূরে ছিল। আর শীতের সময় যেহেতু কোনো ঘরে ফ্যান চলছিল না, এই কারণে অন্য যে প্রতিবেশীরা ছিল তারা কিন্তু স্পষ্টভাবে ওনার চিৎকার শুনতে পান। ওনার চিৎকার শোনার পর তারপর কি হয়েছে এটা আসলে ওনারা কেউ বলতে পারেন না। ওনার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান যে ওনার মাথার পাশে ওনার মা দাঁড়িয়ে আছেন এবং অন্যান্য প্রতিবেশীরা দাঁড়িয়ে আছেন। কারণ ওনাকে পাওয়া গিয়েছিল রেল লাইনের পাশে। ওনাদের বাসা থেকে রেল লাইনটা খুব বেশি দূরে না, কাছেই। তো ওনাদের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে নাজমুল, উনি ওই রেল লাইনের পাশ থেকে তাকে তুলে নিয়ে এসেছিলেন। যেহেতু তারা শুনেছিলেন তার চিৎকার, পরে তাকে খুঁজতে বের হন, তাকে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তখন তার মাকে রাত্রেবেলায় ফোন দেওয়া হয় যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, সমস্যা হয়েছে। তখন ওনারা তাড়াতাড়ি চলে আসেন। চলে আসার পর তখন ওনার জ্ঞান ফেরানো হয়। প্রচন্ড মানে জ্বর হয়েছিল ওনার, মানে ওনার যখন জ্ঞান ফিরেছে তখনই ওনার গায়ে জ্বর, কারণ ভয় পেয়েছিলেন তো অনেক। তারপরও ওই সময়ে মানে সব ঘটনা কি হয়েছে মানে সবকিছু মানে সবাইকে খুলে বলেন আর কি। আর এই কথা শোনার পর ওই প্রতিবেশীরা সবাই ওনার আম্মুকে বলছে যে আপনাদেরকে না বারবার বললাম আপনারা এই বাসায়
উঠেন না উঠেন না, কিন্তু আপনারা তো কথা শুনলেন না। এই বাসাতেও মানে অনেকেই থেকেছে, সবাই ভয় পেয়েছে, এই জন্য এই বাসায় কেউ আসতে চায় না, কিন্তু আপনারা তো উঠলেন, এই যে দেখেন এই সমস্যা। তো যাই হোক, ওনাকে কিন্তু অনেক ওষুধ টষুধ খাওয়ানো হয়, কিন্তু জ্বর ভালো হয় না। হ্যাঁ, জ্বর 100% ঠিক হয় না, এই বারে এই কমে। আর উনি একদম শুকিয়ে যাচ্ছিলেন, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেন না, এবং আচার আচরণেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছিল। আর অল্পতেই রেগে যেতেন এবং যাকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। তো এমনকি কোথাও যদি বেড়াতে যেতেন, সেখানে গিয়েও নাকি এই ধরনের আচরণ করতেন। তখন ওই প্রতিবেশীদের পরামর্শে ওনার পরিবার থেকে ভালো একজন হুজুরকে দেখানো হয়। তো ওই হুজুর তখন বলেন যে ওকে একটা সাংঘাতিক বদ জিন আছর করেছে, কারণ এই জিনে মানে তাকে অনেকদিন থেকে টার্গেটে রেখেছিল। কিন্তু এই পরিবারের সদস্যরা সবাই নামাজ কালাম পড়ে, তো নামাজ কালাম পড়ার কারণে ওই জিনটা খুব বেশি ক্ষতি করতে পারছিল না। আর যেহেতু ওই রাত্রে বাড়িতে কেউ ছিল না, ও একা ছিল, এই কারণে সে কিছুটা সুযোগ পেয়ে গিয়েছিল, আর এই কারণে তাকে ভয় দেখিয়েছিল। আর এখন ওর উপরে খুব ভালো মতোই পজেসড হয়ে আছে। এই বাড়িটা যদি বন্ধ করা যায় এবং ওকে রেগুলার কিছু ঝাড়ফুঁক করা যায় এবং কিছু আমল সে করতে পারে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। ওই বাড়িটি বন্ধ করার জন্য তিনি একটি সময় ওই পরিবারের সদস্যদেরকে দেন যে আমি এই সময় আসব, আপনারা কিছু কিছু জিনিস রেডি রাখবেন, যেমন পেরেক, তারপরে আরো কিছু জিনিস, বাড়ি বন্ধ করার জন্য বেশ কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো তারা রেডি রাখেন। তো ওনারা আসেন, তো আসেন মোটামুটি সন্ধ্যার পরে এরকম একটা সময় আসেন। ওই হুজুর আরেকজন ছাত্র নিয়ে আসেন। তো ওনারা আমাদের নির্দিষ্ট কিছু কাজ করেন, যে বাড়ির চারদিকে 4টি পেরেক পুঁতে দেন এবং মাঝরাত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আস্তে আস্তে যখন মাঝরাত হয়ে যায়, তখন ওই হুজুর ওই ওনার সাথে যিনি এসেন তাকে পশ্চিম দিক ফিরে আজান দেওয়ার মানে নির্দেশ দেন। যখন আজান দেন, তখন মনে হচ্ছিল চারদিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে এবং নারী পুরুষের মিশ্রিত কণ্ঠে করুণ আর্তনাদ ভেসে আসছে। এটা শুধু আজান যতক্ষণ চলছিল ততক্ষণই ছিল। যখন আজান দেওয়া শেষ, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যদিও কয়েকদিন পরে এই বাড়িটা ওনারা ছেড়ে দিয়েছিলেন, অন্য জায়গায় চলে গিয়েছিলেন, তারপরও এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ উনি ভুগেছিলেন এবং এখনো খাটের নিচে দেখা ওই অবয়বটির চেহারা মনে পড়লে ওনার গা শিউরে ওঠে। আমরা চিন্তা করলেই তো শিউরে উঠি, আর উনি নিজে দেখেছিলেন। তাহলে প্রিয় লিসেনার্স, আপনারাই ভাবুন ওনার কেমন লেগেছিল। তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এহতেশামুল হক মাহাদি ভাইকে ওনার নিজের সঙ্গে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের পরবর্তী ও শেষ ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। আশা করছি আমাদের ইতিপূর্বে বলা 4টি ঘটনা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ঘটনা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল রানা। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারি গ্রামে। বর্তমানে তিনি অনার্স 2য় বর্ষে লেখাপড়া করছেন, আর পাশাপাশি উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন। শুরুতে ওনার গ্রামের কিছুটা বর্ণনা না দিলেই নয়। ওনার গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে বড়াল নদী। বড়াল নদী একদম মৃত প্রায় অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এটি নতুন করে খনন করেছে এবং সেটির নাব্যতা বৃদ্ধি করেছে এবং এটি আবার আগের রূপে ফিরে আসতে শুরু করেছে। গ্রামটির পূর্ব দিকে, মানে নদীটার পূর্ব দিকে মূলত এই গ্রামটি রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে নটাবাড়িয়া গ্রাম। নটাবাড়িয়া গ্রামে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেদের বসবাস রয়েছে, আর এই কারণে ওই পাশটাতে শ্মশান ঘাট রয়েছে। নদীটা একদম ছোট, মানে এপাশ ওপাশ পার হওয়াটা খুবই সহজ। যাই হোক, ঘটনাটি মূলত একটি আমের বাগান এবং শ্মশান রিলেটেড।
ওই যে শ্মশানটির কথা মাত্র আমি বললাম। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মামার সাথে। তো আর ওনার নানা, মানে শাকিল নানা ভাইয়ের নানা, উনি মূলত বিভিন্ন ধরনের ব্যবসার সাথে নিয়োজিত ছিলেন। স্পেশালি উনি গরুর ব্যবসা করতেন, আর সেই সাথে ওনার আম বাগান ছিল, মানে আমের বাগানের বিজনেস ওনার ছিল। সাধারণত ওনার নানা দিনের বেলা ব্যবসা করতেন, আর রাতের বেলা ওনার যে বাগান, সেই বাগানগুলো পাহারা দিতেন। তো কখনো কখনো ওনার নানার আসতে যদি দেরি হতো, তখন তার ছেলেরা, মানে শাকিল নানা ভাইয়ের মামারা, তারা সেটি দেখাশোনা করতেন। তো এমনই একটি রাতের ঘটনা, যে রাতে ওনার নানা দেরি করে আসছিলেন দেখে ওনার দুই মামা, ওনারা বাগান পাহারা দেওয়ার জন্য চলে যান। ওই বাগানে ছোট একটি ঘর ছিল, ওই ঘরে কিন্তু ওই যে পাটি ছিল, আমরা যেটাকে মাদুর বলি, ম্যাট বলি, ওই যে খেজুর পাতা দিয়ে তৈরি করা এক ধরনের পাটি, ওখানে বিছানা ছিল। তো যখন এই শাকিল রানা ভাইয়ের নানা উনি কাজ শেষে ফিরে আসেন বাড়িতে, তখন রাত প্রায় 11টা বেজে যায়। তো উনি চিন্তা করেন যে যেহেতু তার ছেলেরা গিয়েছে, তো আমি গিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিই, ঘুমিয়ে গেছে তাদের সমস্যা নেই, কারণ বাসাটা একদম কাছাকাছি, চলে আসতে পারবে। তো এই শাকিল রানা ভাইয়ের ছোট মামার নাম হলো আরিফুল ইসলাম, আর মেজো মামার নাম হচ্ছে আনোয়ার হোসেন। তো ওনারা ওই দিন ওখানে গিয়েছিলেন ঘুমানোর জন্য। তো ওনার নানা ওখানে গিয়ে দেখেন যে এই মেজো মামা আনোয়ার হোসেন উনি ঘুমিয়ে আছেন, কিন্তু ওনার যে বিছানাটা, মানে যে ওই বিছানা তো গোছানো থাকে, যখন ঘুম থেকে ওঠার পরে ওই বিছানাটা বালিশের সাথে কাঁথা পেঁচিয়ে একপাশে রেখে দেন। তো দেখছেন যে এই আনোয়ার হোসেন উনি শুয়ে আছেন, কিন্তু এই যে আরেক মামা, যিনি ছোট মামা আরিফুল ইসলাম, উনি বিছানা ছাড়া ওই আনোয়ার হোসেনের পাশে ঘুমিয়ে আছেন। তো এদিকে কি হয়, ওই নানা চলে যাওয়ার পর ওইখানে গিয়ে দুজনকে ডেকে তোলেন। তো ডাকার পর ঘুম ঘুম চোখে ছোট মামা, যিনি মানে আরিফুল ইসলাম, উনি হেঁটে ওই ছোট ঘরের বাইরে চলে যান। বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে যেন গিয়ে মিলিয়ে যান। এখন যেহেতু দুই ভাই একসাথে এসেছেন, এক ভাই চলে গিয়েছে, এইভাবে হেঁটে চলে গেল ঘুম ঘুম চোখে, কোন দিকে গেল। আর একজন কিন্তু দাঁড়িয়েই আছে তার বাবার সাথে, যিনি মেজো মামা আনোয়ার হোসেন, উনি দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। এখন ওনারা দুইজন কি করে ডাকে যে আরিফ আরিফ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু সে তার মতো হেঁটে চলে যায়। এখন ওদিকে কি হয় যে তার এরকম অস্বাভাবিকভাবে হেঁটে যাওয়া দেখে এই শাকিল রানা ভাইয়ের নানার মনে কিছুটা সন্দেহ হয়, কি ব্যাপার, ও কি ঠিকঠাক মতো হেঁটে বাড়িতে গেল, এরকম ঘুম ঘুম চোখে আবার এদিক ওদিক চলে গেল কিনা। তখন যেহেতু বাসা খুব কাছাকাছি ছিল, তখন ওনার যে ছেলে এই আনোয়ার হোসেন, তাকে বলে এই চল তো গিয়ে দেখি আবার বাইরে ঠিকঠাক মতো পৌঁছালো কিনা, তোদেরকে বাড়িতে দিয়ে আবার আমি চলে আসতেছি। তো এই চিন্তা করে ওনার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওই দেখে যে সবাই তো মোটামুটি ওই সময় ঘুমিয়ে গেছে, যেহেতু গ্রামের রাত, তাড়াতাড়ি সকলে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার যেহেতু গিয়েছিলেন বাড়িতে, সবাই গিয়ে ডাকাডাকি করেন সবাইকে। তো বাড়ির সবাই ওঠে, বলে যে আরিফ কি আসছে বাসায়? বলে না তো, আরিফ তো আসে নাই বাসায়। বলে কি বলিস তোরা, আরিফ তোকে তো আমরা মাত্র দেখলাম যে বাড়ির দিকে চলে আসলে। বলে না, আসলে তো ডাকাডাকি করতো। তখন ওই সবাই তাকে খুঁজতে থাকে, আরিফকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকে। তার ডাকাডাকিতে পাশের যারা আত্মীয় স্বজন যারা আছে, যে বাড়িতে যারা থাকে আশেপাশে বাড়িতে, তারাও চলে আসে। কি হয়েছে, যে আরিফকে তো খুঁজে পাচ্ছি না, ও যেন ঘুম ঘুম চোখে কোন দিকে হেঁটে চলে গেছে। এখন সবাই হারিকেন, টর্চ এগুলো নিয়ে আরিফকে ডাকাডাকি করতে থাকে। তো ডাকাডাকি করতে করতে ওই যে নটাবাড়িয়া গ্রামের কাছে যে শ্মশান রয়েছে, ওই শ্মশানের কাছাকাছি যখন চলে গেছে কেউ কেউ, তখন হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটা থেকে আরিফের কান্নার আওয়াজ ভেসে আসে। মানে হু হু করে কান্নাকাটি করে না অনেকে, নাকে নাকে, বা বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে, তখন তো তাদের বয়স বেশি না, মানে কৈশোর কাল আর কি। তো ওরকম কান্নার আওয়াজ ভেসে আসছে। তো
তো এমত অবস্থায় ওই লোকগুলো তাড়াতাড়ি করে এই শাকিল রানা ভাইয়ের নানাকে ডাক দেয়, এদিকে এসো, এদিকে এসো, তোমার ছেলে তো ওই যে শ্মশানের ওই দিক থেকে ওইদিকে বসে আছে, ওইদিকে গিয়ে কান্নাকাটি করছে, যাও তাকে যাই নিয়ে আসো। তো শাকিল রানা ভাইয়ের নানা এবং তার যেই মেজর ছেলে আনোয়ার হোসেন তাকে নিয়ে ওদিকে চলে গেছে। এখন শ্মশানের কাছে গিয়ে কাউকে খুঁজে পায় না, দেখে একদম শুনশান নীরবতা, কেউ নাই সেখানে, এবং ওখানে কান্নাকাটির আওয়াজও নেই। তো কি ব্যাপার, কি হইলো, কান্নাকাটির আওয়াজ নাই, মনে হয় কেউ ভুল শুনেছে। তাই তারা আবার বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে চলে আসার পর ওই লোকদেরকে বলে যে, এই তোমরা কি শুনলা, ওখানে গিয়ে তো কোনো আওয়াজ, মানে তোমরা যে আওয়াজের কথা বললাম আমাকে, আমি তো গিয়ে কাউকে খুঁজে পেলাম না, আমার ছেলে তো এখানে নাই। তখন বলে, না আমরা ঠিক শুনেছি। এই কথা বলতে না বলতে আবার সকলে ওই কান্নার আওয়াজ শোনে, ঠিক ওই শ্মশানের দিক থেকে ভেসে আসে, যেহেতু খুব কাছাকাছি ছিল মানে ওই শ্মশানটা, এই কারণে। আর রাতের বেলা তো শুনশান নীরবতা, এই কারণে ওই শব্দটা খুব সহজেই ভেসে এসেছিল। এখন তখন মানে নানা তো শুনেছে যে তার ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ। তখন তিনি বলেন, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, ওই দিক থেকে তো আওয়াজ আমি এখনো শুনতে পাচ্ছি, তো যাই দেখি। আবার তার ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে ওইদিকে যায়। তো যখনই আবার শ্মশানের কাছে গিয়েছেন, দেখেছেন না, আওয়াজ বন্ধ, কোনো আওয়াজ নেই, একদম শুনশান নীরবতা, ঠিক আগের মতোই। ওনারা বলেন, কি ব্যাপার, আমরা কি সবাই একসাথে ভুল শুনলাম? ওনারা আবার ফেরত আসেন বাড়িতে। বাড়িতে ফেরত আসার পর আবার ওই কান্নার আওয়াজ ভেসে আসছে, তার ছেলের কান্নার আওয়াজ। তার ছেলের কান্নার আওয়াজ তো উনি বুঝতে পারেন, তার ছেলে যখন কাঁদতো কি ধরনের, মানে এক একজনের কান্নার ধরন এক এক রকম, এক একজনের কান্নার শব্দ এক এক রকম। তো তার ছেলের কান্নার আওয়াজ কিন্তু বাড়ির সবাই চেনে, তার বাবাও চেনে। তার বাবা বলে যে এইটাই তো, আবার কান্নাকাটি করছে, দেখি যাই তো। আবার যায়, আবার দেখে কেউ নাই, মানে যখনই শ্মশানের কাছে যায় কান্না বন্ধ, কেউ নাই। এইভাবে 3 থেকে 4 বার একই ঘটনা ঘটে। ওনারা বুঝতে পারছিলেন না যে আসলে কি হচ্ছে। এর পরে যেটা হয় সেটা হলো যে ওই শাকিল রানা ভাইয়ের যে নানা বাড়ি, ওইখানে কিন্তু ওনাদের 3টা ঘর আর একটা দোকান ঘর রয়েছে। তো দোকান ঘর রয়েছে, তো কি মনে করে ওই নানা বলে, আচ্ছা দোকান ঘরটা তো মনে হচ্ছে ভেতর থেকে লাগানো, এই খুলতো দেখি দোকান ঘরটা। তো দোকান ঘরে আর একটা দরজা ছিল, দরজা খুলে দেখে যে এই আরিফুল ইসলাম মামা, যিনি মানে ছোট মামা, তিনি দিব্যি ওইখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এবং ওনাকে দেখে মনে হচ্ছে উনি গভীর ঘুমে বিভোর, এবং সুন্দর করে বিছানা পরিপাটি করে উনি ঘুমায় আছেন সেখানে, মানে শুয়ে আছেন। তো তাকে ডেকে তোলা হয়, অনেকক্ষণ ডাকাডাকি করার পর সে ওঠে। সে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তো নানা খুব রাগারাগি করেন, হেই তুমি এইভাবে হাঁটাহাঁটি করে চলে আসলা, আর এসে দোকান ঘরের মধ্যে শুয়ে আসো, তারপর আবার শ্মশানের দিক থেকে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, তো তুমি যে ঘরে যায় ঘুমাবো না? তো সে তো ঘুমের ঘোর কাটতে না কাটতেই মানে এই ধরনের কথাবার্তা সে খুবই অবাক হয়। সে বলে যে, কই না তো, আমি তো অনেক আগে থেকেই দোকানের মধ্যে ঘুমায় আছি। তখন তো নানার আরো রাগ হয় যে, তোমাকে খুঁজতে খুঁজতে আমরা সবাই হয়রান, শ্মশানের ওইদিকে তোমার কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, আর তুমি নাকি এখানে ঘুমায় আসো। সে বলে, না আমি তো এখানেই ঘুমায় আছি। তুমি এখানে কিভাবে মানে ঘুমাইলা? বলে, আমি তো বড় আপার সাথে মামাদের বাড়িতে টিভি দেখতে গেছিলাম। তখন মানে শাকিল রানা ভাইয়ের যেই মা, উনি হলো ওনাদের বড় বোন আর কি, মানে বড় আপার সাথে ওই সময় কিন্তু ওনাদের মামার বাড়িতেই ওই গ্রামে শুধু টেলিভিশন ছিল। ওই সময় তো আজকের মধ্যে এরকম চ্যানেল ছিল না, তখন বিটিভি হতো, বিটিভিতে ওই নাটক হতো। তো রাতের বেলা ওইটা দেখে মানে আবার চলে এসে এই দোকান ঘরে শুয়ে পড়েছিলেন, ঘরে আর যে ঘুমান নাই। এটা শুনে তো তার বাবা মানে শাকিল রানা ভাইয়ের নানা তো খুবই রাগ করেন যে, এটাকে কোনো কথা হলো? আমি নিজে তোমাকে ডাকলাম, তুমি উঠে হেঁটে চলে গেলা, এখন বলতেছো তুমি টেলিভিশন দেখতে গেছিলা তোমার মামাদের বাড়িতে। তখন মানে বিষয়টা খুব অবাক হয় মানে সবাই, যে কি ব্যাপার, ও এক কথা বলে কিন্তু ওর ঘুম দেখে তো মনে হচ্ছে যে ও অনেক আগে মানে গভীর ঘুমে বিভোর, মানে অনেক আগে থেকে সে ঘুমায় আছে, এরকম কেন হচ্ছে? তখন কি হয়, এই শাকিল রানা ভাইয়ের যিনি মা, সেও কিন্তু ঘুমাইছিল, তাকে ডেকে তোলা হয়। মানে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠলে উনি আবার গভীর ঘুমে ওই দিন বিভোর ছিলেন, মানে বাড়ির অন্য সদস্যরা উঠে গেছে কিন্তু উনি ঘুমাচ্ছেন। এটাই একটা অদ্ভুত ব্যাপার। তো
তাকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে উঠানো হয়। উনি তো মানে এমন ঘুম উনি দিয়েছেন, মানে বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, ওনার কোনো হুঁশই নেই। তখন বলে যে আচ্ছা, এই যে আরিফ কি তোমার সাথে টেলিভিশন দেখতে গেছিল তোমাদের মামাদের বাসায়? বলে হ্যাঁ, ও আর আমি তো একসাথে গেছি, আবার একসাথে ফিরে আসছি। আমি তো ঘুমাই গেছি, ও সম্ভবত দোকান ঘরে ঘুমাই গেছে, এরপরে তো আর কিছু জানি না। কেন, কি হয়েছে? তখন ওই যে আনোয়ার হোসেন মামা যিনি, হ্যাঁ, তিনি মেজ মামা শাকিল রানা ভাইয়ের, উনি বলেন যে আমি তো একা একাই ওই আম বাগানে গেছিলাম, আম বাগানে গিয়ে আমি তো একাই ঘুমাইছিলাম, কখন যে ওই আরিফ ভাই এসে আমার পাশে ঘুমাইছে আমি তো বলতে পারি না। তার মানে হচ্ছে যে এই যে আনোয়ার হোসেন যিনি, উনি যখন ওই বাগান পাহারা দিতে যাওয়ার জন্য গিয়েছিলেন তখন উনি একাই ছিলেন, ওনার সাথে কেউ ছিল না। আর নানা গিয়ে ওই ঘরে আনোয়ার হোসেন মামাকে মোটামুটি পরিপাটি বিছানায় ঘুমন্ত দেখলেও উনি দেখেছেন পাশে একজন শুয়ে আছে, তারই মেজ ছেলে আরিফ, সে এলোমেলো অবস্থায় শুয়ে আছে, মানে বিছানা করে না, এমনি পাশে শুয়ে আছে। এবং তাকে ডাকার পরপরই সে উঠে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। তাহলে এই যে আনোয়ার হোসেনের পাশে যিনি ঘুমিয়েছিলেন তিনি আসলে কে ছিলেন? কারণ আরিফ তো দোকান ঘরে এসে শুয়ে পড়েছে এবং সেটা সাক্ষ্য দিয়েছে তারই বড় বোন। এবং শ্মশানের ওই দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল আরিফের, এটি আসলে কে ছিল? প্রিয় লিসেনার্স, এই প্রশ্নটি শাকিল রানা ভাই আমাদেরকে করেছেন, আসলে কি হতে পারে? তো কি হতে পারে এটা আমরা সকলেই বুঝতে পারছি, এটি নিশ্চয়ই কোনো দুষ্ট জিনের কাজ। ওই জিনটি ওই রাতে আনোয়ার হোসেন মামাকে ক্ষতি করার জন্য সেখানে গেলেও সে কোনো ক্ষতি করতে পারেনি। যখন তার নানা চলে এসেছিল তখন সে ওখান থেকে চলে যায় এবং তারপরে ওই শ্মশানের দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল সেটি হয়তোবা ওই দুষ্ট জিনটি করছিল। কিন্তু ওই নানা, মানে শাকিল রানা ভাইয়ের নানা, বারবার মানে লোক সাথে নিয়ে যাওয়ার কারণে ওনার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সাথে আরো লোক ছিল। এবং যখন ফিরে আসছিল আবারও কান্নাকাটি করছে যাতে করে হয়তোবা কেউ একা যায় কিনা সেই শ্মশানে, গেলে ক্ষতি করত। বারবার এই ধরনের ঘটনা ঘটার পরেও যেহেতু কোনো ক্ষতি ওই জিন করতে পারেনি, এই জন্য পরবর্তী 3-4 বারের পরে আর কোনো সমস্যা হয়নি বা তারপর আর কান্নাকাটির আওয়াজ আসেনি। এবং যেহেতু দোকান ঘরের মধ্যেই আরিফ মামাকে পাওয়া গিয়েছিল, তো এটি জিনেদের এক ধরনের মায়াজাল। এ ধরনের মায়াজাল ওরা সৃষ্টি করে। যদি আনোয়ার হোসেন মামা ঘুম থেকে মানে তাকে ডাকা না হতো এবং সারা রাত যদি ওই দুষ্ট জিনের পাশে উনি ঘুমিয়ে থাকতেন, হতে পারে ঘুমের ঘোরে আনোয়ার হোসেন মামাকে খুব বড় একটি ক্ষতি করে ফেলতে পারত। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো যে যখন শুরুর দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু ওই আনোয়ার হোসেন মামা এবং তার বাবা, মানে শাকিল রানা ভাইয়ের নানা, তারা কিন্তু অনেক ডাকাডাকি করেছে এবং ওই নটাবাড়িয়া গ্রামে কিন্তু ওনার বন্ধুরা ছিল, বন্ধুদের বাড়ি ছিল, সেই বন্ধুদের বাড়িতে মাঝে মাঝে রাত্রে ঘুমাতে যেত, সেখানেও খোঁজ করেছিল। তো ওই বন্ধুরাও খুঁজতে বের হয়েছিল, মানে সবাই মিলে খুঁজেছিল। আর তখনই মূলত শ্মশানের কাছে ওই আওয়াজ পাওয়া গিয়েছিল। তো যাই হোক, এখানে শ্মশানের কাছে যাওয়ার পরও নানার ক্ষতি হয়নি, এর পিছনে আরো একটা কারণ হলো নানা কিন্তু ওই যে ওই সময় 1 টাকা 2 টাকার প্যাকেট ছিল, বিড়ির প্যাকেট, উনি আবার বিড়ি খেতেন। তো উনি যেহেতু শ্মশানের দিকে যাচ্ছিলেন, তো উনি আবার কি মনে করে, মানে আনমনেই, উনি যে ভয়ের কোনো কিছু ওই চিন্তা করে করেননি, উনি আবার বিড়ি খেতে খেতে গিয়েছিলেন। হয়তোবা ওই কারণে নানাকে এবং আনোয়ার হোসেন মামাকে শ্মশানে কেউ ক্ষতি করতে পারেনি, এটাও হতে পারে। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এটি একদম সত্যি একটি ঘটনা, মানে এটা বলেছেন শাকিল রানা ভাই। আর আপনারাও শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে সত্য ঘটনাগুলো সাধারণত এমনই হয়, খুব বেশি সাহিত্যিক হয় না। আবার কখনো কখনো অনেক সত্য ঘটনা সাহিত্যিক, মানে সাহিত্যিকদের মতো, মানে লেখনী যেরকম হয় তেমনও হয়। কিন্তু সবসময় সব মানে ঘটনা যে শুধু এই ধরনের মানে রসালোই হবে, বিষয়টা এরকম নয়, কখনো হবে কখনো হবে না। তো আশা করছি প্রিয় লিসেনার্স
আমাদের এই শেষ ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শাকিল রানা ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি আশা করব আপনি আরো ঘটনা আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।